আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LDM 85-এর ডিজিটাল মার্কেটিং কোর্সের 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের একটু বলতে চাই, আমরা কিন্তু প্রায় 12তম ক্লাসের দিকে চলে এসেছি এবং আমাদের কোর্সের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। তো মাঝামাঝি পর্যায়ে চলে আসার পরে আমরা মোটামুটি একটি মিড টার্ম এক্সাম নিই। তো মিড টার্ম এক্সামটি নেওয়ার আসল কারণটি কি? আসল কারণটি হলো, ধরেন আপনারা কিন্তু এখন মোটামুটি ডিজিটাল মার্কেটিং কাকে বলে, অথবা ডিজিটাল স্পেস কাকে বলে, অথবা ডিজিটাল মার্কেটিং করে কি কি করা যায়, আপনাদের মোটামুটি এটি জ্ঞান হয়ে গেছে। তো আপনারা যদি কোনো একটি কোম্পানিতে কোনো জায়গায় হায়ারিং এর জন্য বা একটি জব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেন, অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু একটি এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো আপনারা যদি কোনো গুগল ফর্মে গিয়ে এক্সাম দেওয়ার একটা এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে বিষয়টি কেমন থাকে? বিষয়টি অবশ্যই ভালো হয় না। তো এই জন্য আমরা লিডারশিপ পক্ষ থেকে এই টাইমে, যখন একটি মোটামুটি অবস্থায় আপনারা আসেন, তখন আমরা একটি এক্সামের আয়োজন করি, যাতে আপনাদের এই এক্সপিরিয়েন্সটা থাকে। এই এক্সপিরিয়েন্সটা যদি এখন থাকে, ফাইনালে গিয়ে যখন ফাইনাল এক্সাম হবে, তখন আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায়। যেহেতু মিড টার্ম এক্সাম দিয়েছেন, সেরকমই কিন্তু আপনাদের ফাইনাল এক্সামও সেই একই টাইপেরই হয়। তো অবশ্যই আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা মিড টার্ম এক্সামটা দেই। আশা করি বোঝাতে পেরেছি। এবং আমরা যদি মিড টার্ম এক্সামটা আমরা দেই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে যে কোনো অনলাইন এক্সাম যদি আমরা দেই, তাহলে আমাদের এই ধারণা থাকবে, যদি গুগল ফর্মের মধ্যে আমাদের এক্সাম দিতে হয়, তাহলে আমাদের কিরকম টাইপের এক্সাম আসতে পারে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা তাহলে একটু দেখি যে আমাদের এক্সামটা কি টাইপের হতে পারে, কত সময় লাগতে পারে, কি কি মার্কস থাকতে পারে, কি কি টাইপের হতে পারে। এগুলো সকল ধরনের প্রশ্ন নিয়ে আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আপনাদের সকল ধরনের কোশ্চেনের আনসার আমি ধাপে ধাপে দিতে পারি। তাহলে আমরা আমার পিপিটি ফাইলে নিয়ে যাই আপনাদের। তো এটা হলো আপনাদের এক্সামের গাইডলাইন। তো আমি এখানে নিয়ে এসেছি। তো আমাদের ক্লাস দুটি কি? আজকের ক্লাস হলো এসইও ক্লাস, এবং নেক্সট হলো কিওয়ার্ড রিসার্চ। তো এই দুটো ক্লাস কিন্তু আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল কোনো ক্লাস হয় না, এগুলো কি ক্লাস হয় আপনাদের? থিওরিটিক্যাল ক্লাস। তো এই থিওরিটিক্যাল ক্লাস থেকে, এই থিওরিটিক্যাল ক্লাস আমরা দুটো করব। তো এই দুটো ক্লাস করার পর থেকে, এই দুটো থেকে আগের ক্লাস, ঠিক আছে, এই দুটোর পর থেকে যে কয়টি পূর্বের ক্লাস হয়েছে, ঠিক আছে, সবকটি কিন্তু আমাদের সিলেবাস। তাহলে আমরা সিলেবাস পেয়েছি। সিলেবাস কি? সিলেবাস হলো আমাদের যে কয়টি ক্লাস হয়েছে এরপর থেকে, সেটা হলো আমাদের সিলেবাস। তাহলে আমরা সিলেবাস পেয়ে গেছি। আশা করি আমরা সিলেবাস পেয়ে গেছি। আজকের ক্লাস, এর পরের ক্লাস, তারপরে, জি, আরো ভালো মতো বলেছেন যে আমাদের 13টা ক্লাস দিয়ে আমাদের টোটাল সিলেবাস। তারপরে হলো আমাদের এক্সাম হবে, কিছু এমসিকিউ এবং কিছু হবে রিটেন এক্সাম। তো এটা নিয়ে আমি আপনাদের একটু ক্লিয়ার করি। আমাদের এক্সামটা হবে, এটা নিয়ে একটু পরে আমি বলছি। এক্সামটা হবে আপনাদের ক্লাস টাইম অথবা শিডিউল টাইমে। তো শিডিউল টাইমে আমরা জানি, যদি আমাদের এখন বর্তমানে শিডিউল টাইম কয়টা? আমাদের কিন্তু বর্তমানে শিডিউল টাইম হলো রাত 10টায়, ঠিক আছে? শিডিউল টাইম কখন? রাত হলো 10টায়। তো যেহেতু 10টায় শিডিউল টাইম, তো আমাদের টাইম কিন্তু 10টার দিকেই এক্সামটা হবে। ওকে, নর্মালি কিন্তু আগে টাইম ছিল 9টায়, কিন্তু এখন কিন্তু এক্সাম টাইম হলো 10টায়, তার মানে ক্লাস টাইম 10টায়। তার মানে আমাদের এখন এক্সাম টাইম কয়টায়? আশা করি আমাদের এক্সাম টাইম আমরা পেয়ে গেছি। তারপরে হলো আমাদের এক্সাম কোথায় হবে? একটি গুগল ফর্ম হবে, যেটার লিংক আমরা কোথায় পাবো? যেটার লিংক আমরা আমাদের গ্রুপে পাবো। ঠিক আছে, আমি একটি পোস্ট দিয়ে দিব। সে পোস্টের মধ্যে একটি লিংক থাকবে। সেই লিংকে আপনি ক্লিক করলে এটি গুগল ফর্ম পাবেন, যেখানে আপনার প্রশ্ন সবগুলো পেয়ে যাবেন। ওকে, তো আমরা এটাও ক্লিয়ার। তারপরে হলো আমরা
গুগলের লিংকের মধ্যে যে কয়টি প্রশ্ন থাকবে সেই কয়টির আনসার দিয়ে যখন ফিল আপ করে দিব, তারপরে আমরা এখানে যখন ফিল আপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি। সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমাদের সবগুলো কোশ্চেনের আনসার দেখা যাবে এবং আমরা আমাদের ভিউ রেজাল্টস একটি বাটন থাকবে। ভিউ রেজাল্টস বাটনে ক্লিক করলে আমরা কত মার্কস পেয়েছি সেটা দেখতে পারবো। আমরা এটুকু ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো নেক্সট আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমরা যেহেতু একটি গুগল ফর্মে দিব, গুগল ফর্মে কিন্তু আপনার মনে করেন রোল নাম্বার, নাম, আমি কিন্তু সবার রোল নাম্বার নাম কি জানি? বলেন, রোল নাম্বার নাম আপনারা যে দিবেন, আপনাদের রোল নাম্বার, নাম, তারপরে যারা রিটেন কোশ্চেনের আনসার দিবেন, ঠিক আছে, কি কি দিবেন, মনের মধ্যে কি আছে, এটা কি আমি জানবো? আপনারা একটু আনসার দিবেন আমাকে। বা গুগল জানবে? আমার জানার কথা, গুগল কি জানবে একটু বলেন তো, যেহেতু এটা গুগলে যাচ্ছে। আমি শুধুমাত্র জানবো আপনি এমসিকিউতে কি আনসার দিবেন, যেটা আমি আগে থেকে ফিল আপ করব, তাই না? তো আপনার যেহেতু আনসার আমি এখানে জানবো না, গুগলও জানবে না, তাহলে আপনার যে কয়টি রিটেন কোশ্চেন থাকবে সেই কয়টির আনসার ও কি দিবে? ও কিন্তু ক্রস দিবে। আমি কি বুঝাতে পেরেছি? আপনি যদি আপনার রোল নাম্বার দেন, আপনার নাম দেন, আর যে কয়টি রিটেন কোশ্চেন যতটা কারেক্ট লেখেন, এটার কি পাবেন আপনারা? আপনারা কিন্তু সুন্দর মতো দুটো শূন্য পাবেন। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? এর পরবর্তীতে আপনাদের খাতা আমি দেখব, মানে আপনার টিচার দেখবে, আপনার শিক্ষক দেখে সেটা মূল্যায়ন করবে। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা যে ভিউ রেজাল্টস দেখে যে মার্কসটা পাবেন সেটা হলো শুধুমাত্র আপনার এমসিকিউর মার্কস পাবেন। পরবর্তীতে আপনারা রিটেন মার্কসটা আমি অ্যাড করে দিব। ঠিক আছে, নর্মালি রেজাল্টে পাবলিশ করা হয় না, তারপরও আমি চেষ্টা করব পাবলিশ করার। ঠিক আছে, আমি যেটা করি পরবর্তীতে তার নেক্সট ক্লাসে আমরা আপনারা কি লিখেছেন, যদি ভালো লেখেন তাহলে তো হলো, যদি ভুল লেখেন সেটা নিয়ে আমি ডিসকাস করি, যেহেতু আমাদের এটা মিড টার্ম পরীক্ষা। আমি বুঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? আর যদি আমি পারি এটার স্কোরটি আমি দিয়ে দিব, কিন্তু এটা কিন্তু আপনাদের যেহেতু ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত হচ্ছে না, এটা আপনাদের একরকম সর্বোচ্চ চেষ্টা করার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার একটা সুযোগ। আমি বুঝাতে পেরেছি আশা করি। তো আমরা কি চেষ্টা করব? আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব যাতে সুন্দর মতো আনসারগুলো করতে পারি। ওকে, আমি আবারও বলছি, আমরা ভিউ রেজাল্টস দিয়ে যে মার্কসটি পাবো এটা শুধুমাত্র এমসিকিউর মার্কস। কিসের মার্ক? এমসিকিউর মার্ক। ঠিক আছে, এখানে রিটেন মার্কস গুলো যুক্ত হবে না। ঠিক আছে, রিটেন মার্ক গুলো যুক্ত হবে না, এবং রিটেন মার্ক যেগুলো দিবেন সবগুলো কিন্তু আপনি জিরো পাবেন। ঠিক আছে, কত পাবেন? আমাদের জিরো পাবেন। ঠিক আছে, এটা আমি কি জন্য বারবার বলছি, আপনাদের আমি যতই বলি, যতই আমি বুঝাই, আমার স্টুডেন্টদের একটা খুবই ভালো চরিত্র আছে। ঠিক আছে, তারা কি করে? তারা স্ক্রিনশট নিয়ে পোস্ট করা শুরু করে, স্যার আমি এখানে কেন ক্রস পেয়েছি, স্যার প্রশ্নে ভুল আছে, গুগলে ভুল আছে, স্যার এখানে ক্রস দিয়েছে, এখানে ক্রস দিয়েছে। তো এই কাজটি আমরা করব না। ঠিক আছে, আমার মেসেজেও ভরে যায়, স্যার এখানে কেন ক্রস পেয়েছি। তো এইরকম কাজ আমরা করব না। আমি কি বুঝাতে পেরেছি? আমি যতটুকু বুঝিয়েছি ততটুকু বুঝতে পেরেছেন নাকি আমাকে বলবেন। ঠিক আছে, তো আমরা ভিউ রেজাল্টস দিকে কোনটাতে পাবো? ঠিক আছে, তো আমি যদি পারি আমি রেজাল্ট পাবলিশ করে দিব, যদি রেজাল্ট পাবলিশ না করতে পারি আমরা নেক্সট ক্লাসে কারা কি লিখেছেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো আমরা শুধুমাত্র এমসিকিউ নিয়ে দেখবো, আর রিটেন এক্সাম গুলো আমরা আনসার করার চেষ্টা করব। ওকে, আশা করি আমি এটা নিয়ে যতটুকু পারা যায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝেন আমাকে বলেন, এখানেই বলেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমি আপনাদের 100 বার বুঝাবো। ওকে,
তো আমরা বুঝেছি, আমরা সবাই ক্লিয়ার। তারপরে হলো পোস্ট করার 2 ঘন্টা পরে আপনারা আপনাদের উত্তরপত্র জমা দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি এখানে কি বলেছি, যে আমাদের ক্লাস টাইম কতক্ষণ? আমাদের ক্লাস টাইম কিন্তু 2 ঘন্টা, ঠিক আছে? তো কেউ যদি 10টা থেকে 12টার পরবর্তীতে, ঠিক আছে, 12টার পরে কেউ যদি সাবমিট করতে চায় তাহলে কিন্তু সে পারবে না। ওকে, 12টার পরে সে কিন্তু পারবে না। ওকে, আমি এই কথাটা ইনক্লুড করে দিই, আমাদের কিন্তু গুগল ফর্মে কোনো টাইম দেখার জায়গা নেই, ঠিক আছে? এটুকু আপনি যেভাবে বুঝেন সেভাবে বুঝবেন। ওকে, টাইম দেখার কোনো জায়গা নেই এখানে, টাইম লেখা যায় না। আমি শুধুমাত্র দেখতে পারবো আপনারা কখন সাবমিট করেছেন, ঠিক আছে? আমি যদি দেখি আপনারা 12টার পরে সাবমিট করেছেন, তাহলে আপনাদের খাতা বাতিল বলে আমি গণ্য করে দিব। বুঝতে পেরেছি? আমরা তাহলে ক্লিয়ার? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। ওকে, আপনাদের সকল কোশ্চেন আমি আমার বুঝে নেই, তারপর আমি আপনাদের বুঝিয়ে যাব। ওকে, দীপক ভাইয়া হ্যান্ড রেজ করে লাভ নেই। আগে আমি যতটুকু বলেছি ততটুকু বুঝেছেন নাকি, পরবর্তীতে আপনার সকল কোশ্চেন উত্তর দিব। ওকে, এইটুকু বুঝেছেন নাকি সেটা আগে বলবেন, পরবর্তীতে আপনার কোশ্চেনগুলো আমি নিব। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা কি বললাম, 2 ঘন্টা পরে উত্তরপত্র জমা দিলে আমার দেওয়া যাবে না অথবা সাবমিট করা যাবে না। অথবা কেউ একবারে বেশি যদি সাবমিট করেন, যে মনে হলো আমি একবার কোশ্চেনটা দেখে নেই, দেখে নিয়ে পরবর্তীতে আমি আরেকবার সাবমিট করি, তারা যদি 2বার করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার এক্সামটি বাতিল বলে গণ্য করা হবে, ঠিক আছে? আরেকটি কথা হলো, আপনারা ভুল রোল নাম্বার দিলেও কিন্তু আপনাদের এক্সামটি বাতিল হবে। তো আমার কিছু স্টুডেন্টের কিছু ভালো ভালো আহ, ইয়ে থাকে, ঠিক আছে, অভ্যাস থাকে। আপনি যদি নিজেদের রোল নাম্বার ভুল করেন, যেমন অনেকেই করবে কি, নিজেদের রোল নাম্বার দিয়ে দিবে LDM 85, ঠিক আছে? তো আমি আপনাকে 100% সিওরিটি দিলাম LDM 85 আপনার রোল নাম্বার না, ঠিক আছে? এবং আপনার মোবাইল নাম্বারও আপনার রোল নাম্বার না, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, আপনাদের মোবাইল নাম্বার রোল নাম্বার না, এবং LDM 85 এটাও কিন্তু আপনার রোল নাম্বার না। তাহলে আপনার রোল নাম্বার কোনটা? আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন LDM 85 একটা LDM 85 দিয়ে একটি কোড দিয়েছিল, ঠিক আছে, রোল নাম্বার দিয়ে। এই যে কামাল হোসেন ভাইয়া দিয়েছিলেন এরকম। তো নিজেদের রোল নাম্বার ভাই দিয়েন না, ঠিক আছে? তো এরকম আপনার যে রোল নাম্বার আছে সেটা আপনারা পেয়েছেন, তো সেইটাই কিন্তু আপনাদের অরিজিনাল রোল নাম্বার, সেটা দিয়ে আপনারা পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? তো আপনারা যদি কেউ সেম রোল নাম্বার দুইটাতে আমি দেখি, আমি কিন্তু এক্সামটি বাতিল করে দিই। আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার। ওকে, তো ভুল রোল নাম্বার দিবেন না। আর আমি আগে বলেছি, আপনাদের রোল নাম্বার যেটা দিবেন এটা কিন্তু কি দেখা যাবে, ক্রস দেখা যাবে। ওকে, তো আপনাদের রোল নাম্বার যদি ক্রস দেখেন, ওকে, এরকম যদি আপনি ক্রস দেখেন, এই বলে কিন্তু আপনারা মনে করবেন না যে আপনাদের সমস্যা হয়েছে। ওকে, আমরা কিন্তু তাহলে ক্লিয়ার। আমি সবগুলো দেখে রিভিউ করে আপনাদের বলবো যে আপনাদের যারা আর কি ভুল, যদি এক্সাম শিট আমি দেই, রেজাল্ট শিট যদি দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কাদের কাদের এক্সামটা বাতিল। ওকে, তো এক্সামের দিন আমাদের কিন্তু কোনো রকম ক্লাস হবে না। ওকে, এটা আমরা বুঝতে পারলাম, শুধুমাত্র এক্সাম হবে। তো ফাইনাল এক্সাম সাধারণত পাবলিশ হয় না, আমাদের তারপরের দিন ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো আমাদের সম্পূর্ণ বিষয়টি আমরা বুঝতে পারলাম। এটুকু আমরা ক্লিয়ার, এটুকু কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে না আমরা? আশা করি এটুকু আমাদের ক্লিয়ার। তারপরে কোশ্চেনগুলো আমি বলছি, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা ক্লিয়ার। তো এক্সামের বাকিটুকু বলছি। এক্সামের সময় আমাদের 1 ঘন্টা, মার্কস হলো 50, এবং পাস মার্ক হলো আপনার 35, তার মানে আপনার সর্বনিম্ন পাওয়া লাগবে 35। তো আমরা বুঝতে পারলাম। তো আপনাদের যা যা কোশ্চেন আপনারা সব পেয়ে গেছেন। ওকে, তো আমি আগেও বলেছি আমাদের কোনো ইন্টারনাল ঘড়ি নেই, ঠিক আছে? এখানে কোনো ইন্টারনাল ঘড়ি নেই। তো বাকিটা আপনারা বুঝে যান,
যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এটা আমি আপনাদের একটা টিপস দিলাম, সব কথা বলা যাবে না। তো বাকিটা হলো যে আমাদের স্টুডেন্ট রোল এলডিএম সামথিং সামথিং এরকম থাকবে। যদি আপনি কোনো কারণে নিজেদের রোল ভুলে যান, অনেকেরই মোবাইল হারিয়ে ফেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মোবাইল ভেঙে ফেলেন, তারপরে মেসেজ ডিলিট করে ফেলেন, ঠিক আছে? তো এই যে বললাম, এগুলো নর্মালি করে ফেলেন, ঠিক আছে? ঠিক আছে। তো যদি আপনার রোল নাম্বারটা ভুলে যান, তাহলে আপনারা কি করবেন, অফিস টাইমে কল দিবেন। ওকে, অফিস টাইম 10টা থেকে 5টা পর্যন্ত কল দিবেন। কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনার রোল নাম্বারটা জেনে নেবেন, ঠিক আছে? তো আপনার মোবাইল নাম্বার অথবা এরকম বলে আপনার রোল নাম্বার জেনে নেবেন। আশা করি আমরা তাহলে সম্পূর্ণভাবে ক্লিয়ার, ঠিক আছে? আমরা তাহলে বুঝতে পেরেছি। যদি কারো কোশ্চেন থাকে বলেন। আর আমাদের এক্সামটা যেটা বলেছি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের 11 তারিখ আজকে ক্লাস, নেক্সট ক্লাস হলো আমাদের 16 তারিখ, তাহলে আমাদের এক্সাম ডেট হলো, এক্সাম ডেট আমরা জানি, আমাদের এক্সাম ডেট হলো 18 মার্চ 2025। ওকে, তো আমরা কিন্তু সবই বুঝতে পেরেছি, ঠিক আছে? ক্লাস টাইম, এক্সাম টাইম বলতে গেলে এক্সাম টাইম 10 PM। আমরা কিন্তু সবাই ক্লিয়ার। ওকে, তো আপনাদের যাবতীয় যা যা কোশ্চেন আমি A to Z সব বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা তাহলে ক্লিয়ার। মনীষা আপু, আমি কিন্তু এই কথা অলরেডি আমি আনসার দিয়ে দিয়েছি। একটু খেয়াল রাখবেন যখন আমি কথাগুলো বলি, ঠিক আছে? আকুসা আপু, অন্যদিকে খেয়াল রাখবেন না। যখন আমি ক্লাসগুলো করাই একটু মনোযোগ দিবেন, আপনার ইয়েগুলো ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তো এখন হলো, এটার সারাংশ কি দিব, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে সারাংশ পেয়ে যাবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নিয়েছেন ভাইয়া? আব্দুল কাদের ভাইয়া, সবকিছু সারাংশ হয় না। আমি এখানে জাস্ট বলেছি যে এখানে যা যা আছে সবকিছুর আর কি সারাংশ হয় না, ঠিক আছে? স্ক্রিনশট নিয়েছেন, যদি লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন, যদি আমাদের ভিডিওর মতো থাকবেই। ওকে ভাইয়া, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের ক্লাসে চলে যায়, আজকে ক্লাসটা কিন্তু মোটামুটি বড় হবে। এই যে ভাইয়া সুন্দর মতো লিখে দিয়েছে যে এক্সাম ডেট 18 তারিখ, রোল নাম্বার সঠিকভাবে দিবেন, 2বার সাবমিট করবেন না, নির্ধারিত সময়ের আগে সাবমিট করবেন, না হলে এক্সাম বাতিল হয়ে যাবে। এক্সাম 1 ঘন্টা, এক্সাম 1 ঘন্টা, কিন্তু 12টার পরে সাবমিট করা যাবে না, ঠিক আছে? এবং মার্কস হলো 50, পাস মার্ক 35, ঠিক আছে? ভাইয়া তো বলেই দিয়েছে, হ্যাঁ লিখে দিয়েছে তো, তারিকুল ভাইয়া, ওনারটা দেখে দেন, ঠিক আছে? আতিক ভাইয়া বলছেন কিসের এক্সাম? তো ভাইয়া আপনি ভিডিওটা দেখে নিন কিসের এক্সাম, ঠিক আছে? তো আমরা এখন ক্লাসটি শুরু করি। তো আমাদের ক্লাস হলো এসইও ইন্ট্রো। এখন একজন বলছেন লিখিত এক্সাম কিভাবে দিব, আপনার এখানে যাওয়া থাকবে, যেমন মনে করেন এসইও মানে কি, ঠিক আছে? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এমডি আতিক ভাইয়া, আপনি ভিডিও দেখে নিবেন, এখন আমি সম্পূর্ণ কথা এখন বলবো না, অলরেডি আমাদের আধা ঘন্টা হয়ে গেছে এক্সাম নিয়ে কথা বলতে বলতে। ওকে, তো ক্লাসের পরে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ওকে ভাইয়া, তো আমরা এখন আর ওয়েট না করি, অলরেডি 10:30 বেজে গেছে। তো আজকের ক্লাস, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, আজকের ক্লাস হলো এসইও ইন্ট্রো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন। ওকে, তো এসইওটা কি এবং এসইও নিয়ে কি কি করা যায়, তো এটা শুরু করার আগে আমরা বিষয়টি বুঝি। তো আমি এখান থেকে ইনকগনিটো মোড নেই, ইনকগনিটো মোড নিয়ে কিন্তু আমরা বিষয়টি ভালো মতো বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা গত ক্লাসেও, অনেক ক্লাসেও আগেও বলেছি, ইনকগনিটো মোডটা সম্পর্কে আমরা কিন্তু আগেও আলোচনা করেছি। ইনকগনিটো মোডটা কি? ইনকগনিটো মোডটা হলো এমন একটি মোড যেখানে আপনার ব্রাউজার হিস্টোরি, তারপরে আপনার ব্রাউজার কুকিজ,
কুকিজ বলতে আপনি যেগুলো ডাটা দিবেন সেগুলো কুকিজ হিসাবে সেভ হয়, অথবা সাইড ডাটা, এগুলো সে সেভ করবে না। ইনফরমেশন এন্টার্ড ইন ফর্ম, ফর্মে যেগুলো ইনফরমেশন দিবেন এগুলো সে সেভ করবে না। আপনি যে ওয়েবসাইটগুলোতে যাবেন সেগুলো সে সেভ করবে না। আপনার যে স্কুলে বা যেখানে যেখানে যাচ্ছেন সেগুলোকে সেভ করবে না। এবং আপনি যে ইন্টারনেট প্রোভাইডার থেকে ইন্টারনেটটা নিচ্ছেন সেটা সে সেভ করবে না। তার মানে আপনি যে ইন্টারনেটে যাচ্ছেন সেটা অনেকটা অনেকটা আম, লুকিয়ে লুকিয়ে যাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এটাতে কিন্তু আমি আগে থেকেই বলছি, আইপিটা মানে আমাদের ইন্টারনেট প্রোটোকল ডাইরেক্ট হাইড করা সম্ভব না, ঠিক আছে? তো অনেকে মনে করেন যে আমার আইপিটা কি ডাইরেক্টলি হাইড করা যায় ইনকগনিটো দিয়ে। না, আপনার আইপিটা ডাইরেক্টলি হাইড করা যায় না। এই জন্য আপনাদের টর ব্রাউজার আছে, তারপর আর অনেক ব্রেভ ব্রাউজার আছে যারা আর কি এই আইপিটা হাইড করার জন্য বিভিন্ন ধরনের সেটিংস আছে যেটা দিয়ে আমরা পুরোপুরি আইপিটা হাইড করতে পারি, ঠিক আছে? তো অনেকে ইউজ করে টর ব্রাউজার, আমি ব্রাউজার হাইড করি না, কারণ হাইড করার দরকার পড়ে না আর কি। যারা আর কি আম, ওরকম কাজ করে, ঠিক আছে, হ্যাকিং টাইপের কাজ করে, তাদের আর কি দরকার পড়ে। তো আমরা এরকম কাজ করছি না, তো সুতরাং আমাদের আইপিটা সম্পূর্ণভাবে হাইড করার দরকার নেই। তো আমি ইনকগনিটো মোডটা কেন দেখাচ্ছি? ধরেন আমি এখানে গুগলে সার্চ দিয়েছি যে বেস্ট সফটওয়্যার, বেস্ট ইয়ারফোন প্রাইস ইন বিডি, ঠিক আছে? তো বেস্ট ইয়ারফোন প্রাইস ইন বিটি, তো কেউ যদি বেস্ট ইয়ারফোন প্রাইস ইন বিটি দিয়ে সার্চ দেয়, তো তার কিভাবে প্রথম পেজে আসবে? মনে করেন ইয়ারফোন সম্পর্কে কিন্তু কেউ জানে না, তো সে মনে করেন প্রথম পেজে আসছে, ঠিক আছে? তাহলে সে কি করবে? সে কি প্রথম পেজে আসবে নাকি এখান থেকে ক্লিক করে সেকেন্ড পেজে যাবে? তো আমরা যেটা করি, যেটা যে কিছুই জানে না, সে তো স্টার টেক সম্পর্কেও জানে না, সে দারাজ সম্পর্কেও জানে না, যে গ্যাজেট এন্ড গিয়ার সম্পর্কে জানে না, সে টেকল্যান্ড সম্পর্কেও জানে না, রায়ান্স কম্পিউটার সম্পর্কেও আমার জানা মতে সে জানবে না, ঠিক আছে? তাহলে সে কি করবে? সে যেটা করবে, এরকম বেস্ট ইয়ারফোনস ইন বিডি এগুলো লিখবে, তারপরে সে এখানে ইয়ারফোন প্রাইস দিয়ে এখানে সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে প্রথমে যেটা আসে, সে ইয়েসন কাকে বলে এটাও জানে না, সে কোনো ওরিএমও এগুলো সম্পর্কেও জানে না। সে কি করবে? যেটা প্রথমে দেখবে সেটার মধ্যে সে ক্লিক করে এটা কিনে ফেলবে। তো এটার সাথে আমার সাথে কে কে মানে আমি যে কথাটা বললাম আমার সাথে কি একমত আছে নাকি বলেন তো সবাই? যারা জানে না তারা কি এই কাজই করবে? তারা তো অবশ্যই জানবে না যে এখান থেকে ওরিমো একটা বাজেট ইয়ারফোন, তার মধ্যে আপনার আম, কি কি জানে বলে আপনার আম, ইউসি ইউসি আছে, তারপর অ্যাওয়াই আছে, এগুলা তো তারা জানবে না, তাই না? তারা কি করবে? স্টার টেকে একটু বেশি দাম নিতে পারে, রায়ান্স একটু বেশি দাম নেয়, রায়ান্স একটু মোটামুটি দাম নেয়, অ্যাপেল গ্যাজেটস একটা আছে, এগুলো তো তারা জানবে না, তাই না? যেটা সামনে আছে সেটাই পিক করবে। তার মানে কি? তার মানে হলো যে যার গুগলের মধ্যে যেটা সবার আগে আসছে সেটা কিন্তু তার বিজনেসটা বেটার আসে, ঠিক আছে? তো আমাকে বলেন, ঠিক আছে, অফ করে দিচ্ছি আমি। তো আমরা কি বুঝতে পারছি? আমাকে বলেন কয়জন সেকেন্ড পেজে যাবে? আমার তো জানা মতে যে এখানেও কয়জন যাবে না, তারা কিন্তু সেকেন্ড পেজেই তো যাওয়ার অনেক পরের কথা। তো একজন এসইও স্পেশালিস্ট যিনি আছেন তিনি একবার বলেছিলেন যে, ঠিক আছে, একটি লাশ গুম করার জন্য সব থেকে বেটার উপায় হলো গুগলের সেকেন্ড পেজ, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি কি, যে আমি আবারও বলছি, একটি লাশ গুম করা সব থেকে বেটার পেজ হলো প্লেস হলো গুগলের সেকেন্ড পেজ, কারণ ওখানে কেউই খুঁজতে যায় না। তো আমরা কি জন্য উনি বলেছিলেন, কারণ সবাই কিন্তু গুগলে ফার্স্ট পেজেই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায়। এবং তার মানে আপনার যদি ওয়েবসাইটটি থাকে, অথবা আপনার যদি যে কোনো একটি বিজনেস থাকে, তাহলে আপনার সেটা বেটার প্লেসমেন্টটা ফার্স্ট পেজে যদি থাকে তাহলেই কিন্তু আপনার বিজনেসটা রাইজ করবে। যদি সেকেন্ড পেজে থাকে তাহলে তো ওটা নাই বললেই চলবে।
তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি, আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের, মানে সার্চ ইঞ্জিন যেমন গুগল, তো এটার অপটিমাইজেশন করে আসলে আপনার বা যে কোনো কোম্পানির লাভটা যে কি সেটা কিন্তু আমরা বুঝলাম। তো আমরা এখন তাহলে বুঝি যে ইয়েটা কি, এসইওটা কি, এবং এসইও টাইপস গুলো কি, এবং এগুলো নিয়ে আমাদের কি কি হয়, এগুলো নিয়ে আমরা সবই বোঝার চেষ্টা করি। ওকে, তো এসইওটা কি এটা নিয়ে আমরা তাহলে বোঝার চেষ্টা করি। হোয়াট ডাজ এসইও মিনস? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাকে একটু সবাই বলেন তো, গুগলে আমরা যে সার্চ করি সেটা কিন্তু এটি গুগল যেমন সার্চ ইঞ্জিন, একইভাবে কিন্তু ইউটিউবও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তো ইউটিউবে আমরা কিভাবে টাকা ইনকাম করি আমরা কি সবাই জানি? দেখি তো কয়জন জানি আর কয়জন জানি না। আমরা কি সবাই জানি ইউটিউবে কিভাবে টাকা ইনকাম করে? দুইজন পেয়েছি না? ওকে, বেশিরভাগই দেখছি যে বেশিরভাগই দেখছি জানি। ঠিক আছে তাহলে, ওকে দেখছি যে, ওকে দুইজন, ওকে বেশিরভাগই দেখছি মোটামুটি 50-50% বুঝতে পারলাম যে জানে এবং জানে না। তো ইউটিউবে বেশিরভাগই কিন্তু টাকা আর্ন করা হয় ভিউ দিয়ে। ঠিক আছে, আপনি একটি কন্টেন্ট বা একটি ভিডিও বানিয়েছেন, সেটা মানুষ দেখছে, তো সেটা দেখার পরে মানুষ সেটাতে ভিউ বেশি হচ্ছে। তো আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটি ডিম পোচের ভিডিও বানিয়েছেন, ঠিক আছে? তো সেটা যদি মানুষ বেশি দেখে, তাহলে কিন্তু আপনার ভিউ এর উপরে, যত বেশি ভিউ হবে সেটার উপরে কিন্তু আপনি একটি মনিটাইজেশনের জন্য আপনি টাকা পাবেন। ঠিক আছে? তো আপনার ভিউ এর উপরে পরবর্তীতে কিন্তু সেটার মধ্যে অ্যাডস আছে, আতিক ভাইয়া, আপনার ভিউ এর উপরে কিন্তু অ্যাডস আসে। ঠিক আছে? আপনার যদি ভিউ না হয়, ঠিক আছে, ভিউ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার উপর অ্যাডস আসবে না। আপনি দেখবেন পরবর্তীতে যখন ভিডিওর কাজ আসবে তখন আপনি ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে বুঝতে পেরেছেন। তো যেটা বলছিলাম, আপনার ভিউ এর উপরে, আপনার যদি ভালো ভিউ না হয় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না। তার মানে, ওকে ভেরি গুড, তো আমাদের যদি ভালো ভিউ না আসে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি মনিটাইজেশন হবে না। তো এখন কথা হলো আপনার ভিউটা কেমন করে আসবে? যদি আপনার ভিডিওর মধ্যে ভালো এসইও যদি না হয়, ঠিক আছে, যদি আপনার ভালো, মনে করেন আপনি একটি রিম পোচের ভিডিও দিয়েছেন, সেটা যদি সবার চোখের সামনে না আসে তাহলে সেটা সবার ভিউ হবে? আশা করি বুঝতে পেরেছেন, সেটা কিন্তু ভিউ হবে না। তো এই যে একটি কন্টেন্ট বা আপনার সেই ডিম পচির ভিডিও যদি সবার চোখের সামনে না আসে তাহলে কিন্তু সবাই দেখতে পারবে না, এবং সবার সামনে যদি না আসে তাহলে কিন্তু আপনার সবাই দেখবে না, এবং সবাই যদি না দেখে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে মনিটাইজেশন হবে না, এবং মনিটাইজেশন না হলে আস্তে আস্তে সেটার উপর অ্যাড আসবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? সবাইকে বুঝতে পেরেছেন? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমাদের কিন্তু ইউটিউবে অ্যাড গুলো রান হয়। ঠিক আছে? তো আমাদের তাহলে কি বুঝতে পারলাম, যেহেতু এটা ইউটিউব একটি সার্চ ইঞ্জিন, তো এখানেও কিন্তু আপনি যদি আপনার কন্টেন্ট গুলো বেটার ভাবে অপটিমাইজ না করেন তাহলে কিন্তু আপনার ভিউ গুলো ভালো মতো আসবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। তো আমরা তাহলে সার্চ ইঞ্জিন সম্পর্কে কি বুঝলাম? যখন কোনো ওয়েবসাইট অথবা কোনো পোস্ট, যেটা আপনি ফেসবুকেও করতে পারেন, ইউটিউবে করতে পারেন, যেখানেই করেন, যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে, অথবা কোনো কন্টেন্টে, ঠিক আছে, কন্টেন্ট সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন মেনে এবং গাইডলাইন গুলো ফলো করে ডিজাইন করেন বা লেখেন, এবং সেটা নির্দিষ্ট কিওয়ার্ডস গুলো ধরে সার্চ ইঞ্জিনে আপনি র্যাঙ্ক করেন। ঠিক আছে, প্রথম দিকে যাতে নিয়ে আসেন সেটাকে আমরা র্যাঙ্ক বলছি, র্যাঙ্ক করেন, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি? সেই প্রক্রিয়াকে আমরা বলছি হলো এসইও। আমরা ক্লিয়ার? আমি কি আবার বলবো? আমি আবারও বলছি, যখন
আমি কি আবার বলবো নাকি বুঝতে পেরেছি? ঠিক আছে, আমি আবার বলছি। যখন কোনো ওয়েব অপটিমাইজড ওয়েবসাইট অথবা পোস্ট অথবা আপনার কন্টেন্ট এসইও সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে এবং গাইডলাইনগুলো ফলো করে আপনি ডিজাইন করবেন অথবা পোস্ট করবেন, এবং আপনি নির্দিষ্ট করে কিওয়ার্ডসগুলো ধরে আপনার বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবেন, সেই প্রক্রিয়াকে আমরা বলছি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে। এছাড়াও আপনি যখন ওয়েবসাইটের কন্টেন্টগুলো এবং স্ট্রাকচারগুলো যখন অপটিমাইজ করবেন, সেগুলো কিন্তু আপনার এসইও দেখে বা সার্চ ইঞ্জিন অনুযায়ী কিন্তু আপনার স্ট্রাকচারগুলো দেখতে হয়। ঠিক আছে, তো আমরা এসইও বিষয়টি ভালো মতো ক্লিয়ার হয়ে গেছি। না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। তো এখন কথা হলো কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি। একটু আগে আমরা কি দেখেছি? বেস্ট ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ, এরকম একটা দেখেছি। তো এখানে এক একটা হলো কি কিওয়ার্ড, আর এগুলো সবগুলো মিলে কি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি ফ্রেজ। তো কিওয়ার্ড বুঝতে পারলাম, এবং সবগুলো একসাথে কি বলছি, এগুলোকে বলা হচ্ছে কি ফ্রেজ। তো আমি আবারও লিখছি, কিওয়ার্ড মানে একটি শব্দ, এবং কি ফ্রেজ মানে হচ্ছে সবগুলো মিলে হচ্ছে একটি কি ফ্রেজ। আরেকটি উদাহরণ আমি এখানে দেই। শপিং মল হলো একটা কিওয়ার্ড, এবং এর কি ফ্রেজ কি হতে পারে? বেস্ট শপিং ইন বিডি। বেস্ট শপিং মল ইন বিডি, এটা হবে আমার কি ফ্রেজ। তো আমরা কিওয়ার্ড এবং কি ফ্রেজ নিয়েও কিন্তু আমরা ডিটেলস ভাবে বুঝতে পারলাম। তারপর হলো সার্চ ইঞ্জিন। তো আমরা একটু দেখে আসি কি কি সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে। তো আমরা কিন্তু জানি পৃথিবীতে অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে, যেমন আজ.কম, ইয়াহু, তারপর বিং আছে, মাইক্রোসফটের বানানো হলো বিং। গুগল সম্পর্কে আমরা খুব ভালো মতো জানি। তারপরে ডাক ডাক গো সম্পর্কে আমরা অনেক আগে থেকে জানি, যারা অনেক দিকে আছি। তারপরে আমরা ইয়াহু সম্পর্কে খুব ভালো মতো জানি। তারপরে বাংলাদেশের যে একটা সার্চ ইঞ্জিন আছে আমরা আশা করি জানি, সেটার নাম হলো পিপিলিকা। ঠিক আছে, বাইদু হলো চায়নার, চায়নার মেবি সার্চ ইঞ্জিন। তো আমরা বুঝতে পারলাম যে অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে যেগুলো আমরা অপটিমাইজ করে আমাদের কন্টেন্টটি উপরে উঠার উঠাতে পারি। তো এখন আমার প্রশ্ন হলো, এতগুলো তো সার্চ ইঞ্জিন বুঝতে পারলাম, সার্চ ইঞ্জিন কি করে সেটাও বুঝতে পারলাম। তো আমার যে সার্চ ইঞ্জিনে কন্টেন্ট গুলো দিব, তো এই সার্চ ইঞ্জিনগুলো কাজগুলো করে কি করে, এগুলো তো আপনার অবশ্যই মাথায় জিজ্ঞেস করা লাগতে পারে, আসলে স্যার সার্চ ইঞ্জিনটা কাজ করে কিভাবে ভিতরে? তো অবশ্যই কোনো অ্যালগোরিদম বা কোনো কাজ তো করছে। তো এটা কিভাবে করছে স্যার, এরকম তো জিজ্ঞেস করা লাগতেই পারে। তো হাউ এসইও ওয়ার্কস মানে কাজটা কিভাবে করে। তো আপনার কোশ্চেনটা অবশ্যই ভ্যালিড যে এসইওটা কাজ কিভাবে করে। তো এসইও তিনটা ভাবে কাজ করে। একটা হলো ক্রলিং, তারপরে হলো ইন্ডেক্সিং, তারপরে হলো র্যাঙ্কিং। কি কি বলে ভাবে বললাম? ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং। তো এই তিন ভাবে এসইওটা কাজ করে। তো আমি একটা ছবি ভাবে দেখাই, তাহলে আমরা খুব ভালো মতো বিষয়টি বুঝতে পারবো। ধরেন এটা হলো এসইও। আপনি একটি ওয়েবসাইটের মধ্যে আপনার যে একটি পেজ আপনি পাবলিশ করেছেন, তখন কি করবে গুগলের, তখন যে গুগল যে আছে, গুগল মনে করেন সাইট, ঠিক আছে, তো মনে করেন গুগলের মতো একটি পোকা, ঠিক আছে, এটা গুগলের মতো, গুগল ক্রোমের মতো একটা ইয়ে দিয়েছি। এটা হলো আপনার সার্চ ইঞ্জিন। ঠিক আছে, গুগল সার্চ ইঞ্জিন কি করবে, আপনার পেজকে এইখান থেকে ডান দিক থেকে বাম দিকে এভাবে হেঁটে যাবে। ঠিক আছে, হেঁটে গিয়ে আপনার কন্টেন্টটি পড়ার চেষ্টা করবে, পড়ে বোঝার চেষ্টা করবে যে আসলে আপনি কি লিখেছেন, এবং আপনারটা সে কোন টপিকের মধ্যে ফেলে দিতে পারে। তো দেখেন আমি কি লিখেছি, সার্চ ইঞ্জিন, এখানে প্রথমে লিখেছি ইউ পাবলিশ দ্য ইউর ওয়েবসাইট, তারপর লিখেছি সার্চ ইঞ্জিন স্পাইডার্স ক্রলিং ইওর ওয়েবসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইওর পেজ কন্টেন্ট। তো আমরা কি বুঝলাম, যে এই যে এই যে স্পাইডারটি আছে, সে এই যে একটা কাল্পনিক স্পাইডার, ঠিক আছে, এটা কিন্তু সত্যিকারের স্পাইডার না। ঠিক আছে, এটা কাল্পনিক স্পাইডার। অনেকে মনে করেন স্যার এটা কি সত্যিকার স্পাইডার? না, সত্যিকার স্পাইডার আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে হেঁটে যায় না, এটা কাল্পনিক স্পাইডার। তো কাল্পনিক স্পাইডার কি করে, আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার কন্টেন্টের উপর দিয়ে হেঁটে যায়।
তো হেঁটে গিয়ে আপনার ওয়েবসাইটটার মধ্যে দিয়ে আসলে বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি টাইপের ওয়েবসাইট বা কি টাইপের কন্টেন্ট আপনি প্রকাশ করেছেন। এটা কি ফুড রিলেটেড কন্টেন্ট, নাকি আইটি রিলেটেড কন্টেন্ট, নাকি আপনার আম, অন্য টাইপের কোনো কন্টেন্ট, ঠিক আছে, ইলেকট্রনিক্স টাইপের কন্টেন্ট, কি টাইপের কন্টেন্ট আপনি দিয়েছেন। তো এটা বোঝার পরে সে এটাকে ইন্ডেক্সিং করে। ঠিক আছে, ইন্ডেক্সিং মানে কি? তো এটাকে আলাদাভাবে সে তিন ভাগে ভাগ করে একটা ভাগে ভাগ করে। ধরেন এই জায়গায় এসে সে এগুলো এক একটা করে এ বি সি করে ইন্ডেক্স করা আছে। ধরেন এখানে সবগুলো ফুড রিলেটেড বিষয়গুলো এখানে আছে, ইলেকট্রিক্যাল রিলেটেড গুলো এখানে আছে, এখানে রিয়েল স্টেট টাইপের বিষয়গুলো এখানে আছে। ঠিক আছে, তো আপনারটা পড়েছে মনে করেন ফুড রিলেটেড, তাহলে সে কি করবে? আপনার বিষয়গুলো এই ফুড রিলেটেড ওয়েবসাইট টাইপের ফুড রিলেটেড জিনিসগুলোর মধ্যে ইন্ডেক্স করে রাখবে। তাহলে কি লিখেছি? ইওর সাইট ইজ ইন্ডেক্সড আন্ডার দ্য রিলেভেন্ট ক্যাটাগরিজ অ্যান্ড সার্চ ইন আইটেমস। তাহলে আপনারগুলো সেই ফুড রিলেটেড বা যে টাইপের রিলেটেডের মধ্যে আছে তাকে সেই টাইপের মধ্যে সে রেখে দিবে। তাহলে রেখে দিয়ে কি হবে? যদি আপনার টাইপের বা আপনার বিষয়ে কেউ যদি সার্চ দেয়, মনে করেন কেউ সার্চ দিল আপনার ওয়েবসাইট দিয়ে, তাহলে সে ইজিলি এখান থেকে বের করে ইউজারকে দেখাতে পারবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? নাকি বুঝতে পারেনি আমাকে একটু বলবেন। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে কেউ যখন পাবলিশ করবে, পাবলিশ করে ইন্ডেক্স, প্রথমে আপনার ক্রলিং করবে, ক্রলিং করার পরে বিষয়টি ইন্ডেক্স করবে, তারপরে কেউ যদি সার্চ দেয় তাহলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে এসইআরপি তে এটা শো করবে। যদি তাও না বুঝতে পারেন, আমি এখানে আরো সুন্দর মতো লিখে দিয়েছি। যদি আমরা একটু আরেকটু টেকনিক্যাল হয়ে বোঝার চেষ্টা করি, যে যখন একটা স্পাইডার ক্রল করবে আমাদের কন্টেন্টে বা ওয়েব পেজের মধ্যে, তারপর সেই পেজটাকে অ্যানালাইসিস করবে, ঠিক আছে, তারপরে এই পেজটা ধরেন একটা সার্ভারের মধ্যে সবগুলো স্টোর থাকে। তো এই সময় ধরেন মুরাদি ভাইয়া, ধরেন আপনি এখানে সার্চ দিচ্ছেন, তো এখানে আমাদের যে র্যাঙ্কিং যে অ্যালগোরিদম আছে সেখানে সে এই অ্যালগোরিদমে উনি যে সার্চ দিয়েছে সেটা সেই অ্যালগোরিদম কাজ করা শুরু করে। তো সে এখানে ফ্ল্যাশ ডাটা করে যে মনে করেন এখানে সার্চ দিয়েছেন আপনি ইয়ারফোন প্রাইস ইন বিটি, ইয়ারফোন প্রাইস দিয়ে সার্চ দিয়েছেন। তো এখানে অ্যালগোরিদম কাজ করে যে সে কি টাইপের বাংলাদেশে আছে এবং কি টাইপের কিওয়ার্ডস তিনি দিয়েছেন। তো এখানে আপনি মনে করেন দিয়েছেন ইয়ারফোন দিয়ে সার্চ দিয়ে লিখেছিলেন আপনার পেজে। তো এগুলো অ্যানালাইসিস করে সে এখানে স্টোর করেছে। তো ইয়ারফোন দিয়ে সে এখানে সার্চ দিয়েছে। তো এখানে পরে স্টোর ডাটা দিয়েছিল যে ইয়ারফোন দিয়ে কিছু আছে নাকি, আপনার পেজটি মিলে গেছে। পরে স্টোর করে এখানে সেন্ড ডাটা করেছে ইয়ারফোন দিয়ে একটা পেজ আছে আমাদের, ঠিক আছে। তো এই পেজটা পরে রেজাল্ট করে তাকে দেখিয়েছে। মুরাদি ভাইয়া ক্লিয়ার? আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছেন। না হলে পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে একটা একটা করে কিছু করব, কিছুটা মেবি ক্লিয়ার হবে। ওকে, এটা প্র্যাকটিস না করলে তখন না হলে বুঝতে পারবেন না। ওকে, আশা করি কিছুটা ক্লিয়ার। যেমন আমরা কন্টেন্ট গুলো ফেসবুকে দিয়েছি, যেমন আমার নেক্সট থ্রেড পেজের আপনি যখন সার্চ দিবেন গুচি দিয়ে, ঠিক আছে, গুচি দিয়ে যখন সার্চ দিবেন, আপনি গুচি দিয়ে সার্চ দিলে আপনি কিন্তু অবশ্যই অলওয়েজ আমার পেজটি পাবেন গুচি নেক্সট থ্রেড দিলে। ঠিক আছে, মুরাদি ভাইয়া কি জন্য পাচ্ছেন নেক্সট থ্রেড গুচি দিলে? কারণ এই কিওয়ার্ড গুলো আমি আমার ফেসবুক পেজে ব্যবহার করেছি। ভাইয়া বুঝতে পেরেছেন? মুরাদি ভাইয়া, এইটা ক্লাসে দেখিয়েছি, ফেসবুক পেজে আপনি দেখে আসেন, ঠিক আছে, ফেসবুক ক্লাসে আমি দেখিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখন নেক্সট জায়গায় চলে যাই। গুচি হলো টি শার্ট, ক্লাসে দেখেন, ক্লাসে দেখিয়েছি। তো এখন হলো আমাদের টাইপস অফ এসইও, ঠিক আছে। এখন হলো এসইও টাইপ গুলো কি কি। তো এসইও টাইপ হলো আমাদের নৈতিকতার দিক থেকে, মানে ভালো খারাপের দিক থেকে, ঠিক আছে। জি, হ্যাশট্যাগ ব্যবহার করাও ঠিক আছে। তো ব্যবহার করার দিক থেকে, তো আমরা বুঝি এসইও টাইপ গুলো কি কি। তো আপনার যদি ভালো মন্দর দিকে, ভালো এবং খারাপের দিকে চিন্তা করলে আমরা বলবো এসইও কিন্তু চার প্রকার।
ঠিক আছে? কয় প্রকার? ভালো মন্দের দিক থেকে, ভালো এবং খারাপের বা নৈতিকতার দিক থেকে এসিও কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, তাহলে কি কি আছে? একটা হলো হোয়াইট হেড, মানে সাদা টুপি। ওকে। তারপর হলো ব্ল্যাক হেড, মানে কি? খারাপ টুপি। তারপরে হলো গ্রে হেড, মানে এই দুটার মিক্স। ঠিক আছে, গ্রে হেড। তারপরে হলো নেগেটিভ হেড। নেগেটিভ হেড মানে এই তিনটার একরকম মিক্স। ঠিক আছে, মানে ব্ল্যাক হেড কিন্তু অন্যের উপরে ব্ল্যাক হেড ব্যবহার করা। বুঝতে পেরেছি কিছুটি? কিছুটা বুঝতে পেরেছি আমরা। আমি যা বললাম আমরা কি কিছুটা বুঝতে পারছি? পরবর্তীতে আমি এগুলো সবগুলোর ডিটেলস আমি বুঝাবো। আমি যা বললাম, ঠিক আছে, আমি আরেকবার বলছি। হোয়াইট হেড মানে ভালো টুপি, ব্ল্যাক হেড মানে খারাপ টুপি, গ্রে হেড মানে হোয়াইট হেড আর ব্ল্যাক হেডের মিক্স, আর নেগেটিভ হেড মানে হলো আরেকজনের মধ্যে আরেকজনকে আমি ব্ল্যাক হেডের টুপি পরাই দিলাম। বুঝতে পেরেছি আমি? ব্ল্যাক হেড পরে খারাপ বানাই দিলাম। তো আমি একটু সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছি। ওকে। তো যখন আমরা ডিটেলস পড়বো আরো বুঝবো। তো এখন আমরা কিছুটা বুঝতে পারছি নাকি? আমরা ক্লিয়ার নাকি আবার বলতে হবে? সীমা আপু ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি। ওকে। তো এখন আমরা বুঝি। এটা হলো মেইন। মেইন হলো 4 দিক। কিন্তু এসিও কি মাত্র এই 4 টাইপের? আর কোনো টাইপের এসিও নাই? আপনি যদি এটি কন্টেন্ট নিজে এসিও করেন, তাহলে অবশ্যই আপনার আরো 4টা টাইপের এসিও করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি টাইপের আছে? তো আদার টাইপস এর মধ্যে আছে অন পেজ এসিও, মানে আপনার পেজের মধ্যে আপনার যে এসিও করতে হবে সেটা কি? অন পেজ এসিও। অফ পেজ এসিও, যেটা আপনার পেজের বাইরে যেটা আছে। ধরেন আপনি আপনার পেজে আছেন, তো আপনি যেমন অন্য পেজে করবেন সেটা হলো অফ পেজ এসিও। ধরেন আপনি আমার ওয়েবসাইটে আছেন, ঠিক আছে, সুদীপ সরকার পেজে আছে, sudeepsarkar.com এ আছেন। তো আপনি ইন্টারেস্টে কাজ করছেন, তাহলে সেটা হলো আমাদের অফ পেজ এসিও। ওকে। তারপরে হলো আপনার টেকনিক্যাল এসিও। যদি আপনি কোড টাইপের কোনো এসিও করেন, যে আপনার, এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, তখন টেকনিক্যাল এসিও বুঝতে পারবেন। কোড টাইপের এসিও গুলো হলো আপনার টেকনিক্যাল এসিও। আরেকটা হলো লাস্ট এন্ড ফাইনাল লোকাল এসিও, যেটা আপনার জিওগ্রাফি উপরে বা আপনার লোকেশনের উপর ভিত্তি করে যে এসিও, সেটা হলো টেকনিক্যাল এসিও। তো আমরা তাহলে এসিও প্রকারভেদ নিয়ে একটা ডিটেলস ধারণা পেয়ে গেছি। পরে আরো ডিটেলস আমরা বুঝবো। আমি সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা এখন করব। আমরা বুঝতে পেরেছি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে 4 টাইপসের একটা উদাহরণ বর্ণনা দিতে, আমরা কিন্তু এখন আশা করি আমি যা যা বলেছি একটা কিছু বলতে পারবো। পারবো না? আশা করি বলতে পারবো। তারপরে এখন আমরা সামনের দিকে আগাই। তো এখন হলো হোয়াইটেড এসইও কি? হোয়াইটেড এসইও হলো গুগলের এমন সব টেকনিক, যেটা গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যেটা যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধির জন্য ব্যবহৃত করা হয়। যেটার জন্য যেটা গুগলের গাইডলাইন গুলো মেনে চলবে এবং আপনাকে আপনার ব্যবসার উন্নতি করতে আপনাকে হেল্প করবে, এবং গুগল আপনাকে নিজেও হেল্প করবে। ঠিক আছে, এটা গুগলের যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে আর কি আপনি চলছেন। ওকে, তাহলে হোয়াইট হেড এসইও বুঝতে পেরেছি। সব কিছু ভালো করে আর কি যে উপরে উঠানো, সেটাই হলো হোয়াইট হেড এসইও। তো আমি এই পর্যন্ত যা যা শিখিয়েছি সবই কি? সবই হলো আমাদের হোয়াইট হেড এসইও। তো হোয়াইট হেড এসইওর মধ্যে কি কি আছে? যেগুলো আমি এ পর্যন্ত আপনাদের শিখিয়েছি সবই কিন্তু আমাদের হোয়াইট হেড এসইওর মধ্যে পড়ে। তো এগুলো কি কি আছে আমরা দেখি। একটা হলো আপনার ওয়েবসাইটের মান, মানে টেক্সট কন্টেন্ট প্রকাশ করা। যে গুগল কিন্তু অনেকেই মনোযোগ দেয় যে আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইটের সার্চারদের সমস্যাগুলো ভালোভাবে সমাধান হয়েছে কিনা সেটা আর কি দেখার। সার্চার কি আপনার পৃষ্ঠায় থাকা বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট, নাকি তার সমাধান হয়েছে নাকি সেটা নিয়ে সে চিন্তা করে। ধরেন আপনি একটি ডিম পোচের বিষয় নিয়ে একটা সুন্দর মতো একটা আর্টিকেল লিখেছেন, যে সব থেকে বেস্ট উপায়ে কিভাবে একটি সুন্দর ডিম পোচ করা যায়। ওকে। তো আপনি যে ডিম পোচের বিষয়টি লিখেছেন,
তো আপনার এই ডিম পোচের কথা লিখে সে ভিডিওতে এসেছে যে কত ভাবে ডিম পোচ একটা করতে পারে। তো আপনি যে লিখেছেন এবং আপনার ভিজিটার এসেছে সেই ডিম পোচের ভিডিওগুলো দেখ ডিম পোচের ওয়েগুলো রেসিপিগুলো দেখতে। তাহলে সে দেখলো যে আপনি সুন্দর মতো ওগুলো লিখেছেন এবং আপনার রেসিপি দেখে তার পছন্দ হয়েছে, এবং এই রেসিপিগুলো দেখে তার যদি পছন্দ হয় তাহলে পরবর্তীতে সে আপনার অন্যান্য রেসিপি, যেমন মাংসের রেসিপি, তারপরে ডালের রেসিপি, তারপরে খাসির মাংসের রেসিপি, এগুলো অনেক ধরনের রেসিপি যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে সে পছন্দ করবে। এবং যদি সবকিছু একটা সুন্দর মতো জায়গায় যদি রেখে দেন তাহলে কিন্তু সে অনেক খুশি হবে। তো আপনার যে ইউজার যদি খুশি হয় তাহলে সে বারবার আসবে না। আমি কি বুঝতে পেরেছি? তো আপনার কিন্তু প্রথম কন্টেন্টটি যে আসবে, তাহলে যদি সে খুশি থাকে তাহলে কিন্তু গুগল বুঝতে পারবে যে একটা যেহেতু ইউজার আসছে তাহলে অনেকগুলো ইউজার আসছে, তাহলে এই ওয়েবসাইটটি বা এই কন্টেন্টটি ভালো ফলাফল দিচ্ছে। আমরা তাহলে ক্লিয়ার যেটা আমরা এতদিন ধরে পড়ছি। ওকে। তারপর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা, আমি একটু আগে যেটা বললাম বিষয়টি একই কথাই। আবারও গুগল ইউজারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইউজারদের সন্তুষ্টি কারণ থাকা আবশ্যক। তো আপনার ওয়েবসাইট বা পোস্ট বা যাই করেন এর লিঙ্ক গুলো যদি আপনি করে দেন এবং সহজলভ্য অ্যাক্সেস গুলো করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি কি, যে কোনো একটি ওয়েবসাইট যেগুলো সব থেকে উপরের দিকে র্যাঙ্ক করা থাকে, দেখবেন ডান দিকে বাম দিকে সব সময় আপনার হাতের কাছে সবগুলো লিঙ্কগুলো করা থাকে। কি জন্য? যাতে একটা ইউজার এসে নিজে সবকিছু হাতের কাছে পায়। তো আমরা যদি আমাদের কন্টেন্ট যেটা পোস্ট করব সেটা যদি আমরা হাতের কাছে যদি সবকিছু দিয়ে রাখি তাহলে কিন্তু ইউজার খুবই ইজি ভাবে সব জায়গায় মুভ করতে পারে এবং পরবর্তীতেও আমাদের এখানে আবার আসতে সে চাইবে। সোশ্যাল মিডিয়ায় আপনার পেজ পৃষ্ঠার লিংক শেয়ার করা। তো আমি কি বলেছি, অবশ্যই আপনার ফেসবুক পেজটি কিন্তু সব জায়গায় শেয়ার করবেন যাতে আপনি সব জায়গা থেকে ইউজার নিতে পারেন। ঠিক আছে। তারপরে হলো এইচটিএমএল অপটিমাইজ করা। তো এইচটিএমএল অপটিমাইজ এটা এখন আপনারা পারবেন না, যারা আর কি ডেভেলপার তারা ভালো পারবে। এইচটিএমএল অপটিমাইজ করা অর্থ যে আপনি নিয়মিত আপনার ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে বারবার প্রতিদিন দেখবেন যে ওয়েবসাইটে কোনো ছবি নষ্ট হয়েছে নাকি, কোনো কারণে কেউ গিয়ে কোনো রকম খারাপ হয়েছে নাকি। ঠিক আছে, এই যে আর্থিক ভাবে পারবেন, তো যারা ডেভেলপার আছেন তারা গিয়ে দেখবেন, প্রতিদিন ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন কোনো কারণে কোনো জায়গা নষ্ট হয়েছে নাকি। ঠিক আছে। তো এগুলো আমাদের কি কাজ, এগুলো আমাদের এইচটিএমএল অপটিমাইজ করাও কি আমাদের এসইও এর কাজ। ঠিক আছে। তো হোয়াইট হ্যাট এসইও নিঃসন্দেহে এটি অনুসরণ করা এসইও পদ্ধতি। এটি সময় সাপেক্ষ কিন্তু অনেক টাইম লাগে, কিন্তু এটা করলে ওয়েবসাইটকে উপরের দিকে উঠানো পসিবল। তো আগে এক সময় টাইম ছিল যে আপনি জাস্ট গুগলের একটা ফর্ম পূরণ করলেই আপনার গুগলের ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যেত, কিন্তু এখন কিন্তু ওভাবে পসিবল না। এভাবে করেই আপনার উপরের দিকে উঠতে হবে। তো এটা কি হোয়াইট হ্যাট এসইও। তো এখন আমরা ব্ল্যাক হ্যাট এসইওটা বুঝি। তো ব্ল্যাক হ্যাট এসইওটা কি? আপনার ওয়েবসাইটকে যত দ্রুত আপনি ফার্স্ট পেজে আনতে পারবেন তত দ্রুত আপনি গুগলের সার্চের ফার্স্ট পেজ না, সার্চের পেজ থেকেই আপনি বের করে দিতে পারবেন। আমি বোঝাতে পেরেছি? তো আমি এখানে কি লিখেছি দেখেন, গুগল হ্যাট ব্ল্যাক হ্যাট এসইও দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়। ঠিক তেমন আপনার সাইটটিকে গুগলের সার্ভার থেকেও মুছে ফেলার সব থেকে দ্রুত উপায়। তো ব্ল্যাক হ্যাট এসইও কৌশলগুলি সবই গুগলের অ্যালগরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়টেশনের উপরে কাজ করে। আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন এবং স্বল্প সময়ের জন্য র্যাঙ্ক করবেন, কারণ কারণ গুগল কিন্তু অলওয়েজ দেখে যে আপনার পেজটি যে উদ্দেশ্য পূরণ করছে সেই উদ্দেশ্যটি সে অনুযায়ী সে ক্লিক পাচ্ছে নাকি। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন আপনি দিয়েছেন যে আপনি আমার পেজে ঢুকলে 10 মিনিটে বড়লোক হয়ে যাবেন, বা এই লিঙ্কে বড়লোক হওয়ার সব ট্রিক্স গুলো আছে। কিন্তু সে যখন দেখলো তখন এখানে দেখলো যে সব ডিম পোচের ভিডিও। ঠিক আছে, এবং ডিম পোচের আর্টিকেল আছে। তো সে ডিম পোচের আর্টিকেল দেখে কখনো বড়লোক হবে না। যখন সে জানলো, সে কখনো আপনার ওয়েবসাইটে আর ঢুকবে না,
বা আপনার ফেসবুক পেজে সে ঢুকবে না। ঠিক আছে, কারণ সে ডিম পোচের ভিডিও এবং ডিম পোচের রেসিপি দেখে সে কিন্তু কখনো বড় লোক হতে পারবে না। তো এই যে আপনি একটি ব্ল্যাক হেড এসিও দিয়ে সবাইকে ক্লিক করতে বাধ্য করেছেন, এটা আমরা কি বলছি? এই যে ক্লিক বেট ভিডিও টাইপের বা ক্লিক বেট টাইটেল দিয়ে আমরা ক্লিক করছি, ঠিক আছে, মিথ্যা কথা গুলে আমরা যে ব্ল্যাক হেডের কাজগুলো করছি, এগুলা কি বলছি? এগুলা আমরা ব্ল্যাক হেড টেকনিকের মধ্যে বলছি। এগুলোর মধ্যে একটা হলো লিঙ্ক স্প্যামিং। আমরা প্রায় দেখি যে অনেক জায়গায় একটা লিঙ্ক বারবার করা, যেরকম আমি বলেছিলাম আপনার একটি লিঙ্ক ফেক অ্যাকাউন্ট করবেন, কিন্তু কয়টা বলেছি? 5 থেকে 7টার বেশি লিঙ্ক আপনি দিবেন না, মনে আছে? আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ক্লাসে কেন বলেছিলাম? কারণ বেশিরভাগ যদি একটা লিঙ্ক বারবার দেন, ইউআরএল বারবার দিলে, সেটাকে লিঙ্ক স্প্যামিং বলে, ব্ল্যাক হেড বলে, সেটাকে কিন্তু আর র্যাঙ্ক আপ করে না। পরে কিওয়ার্ড স্টাফিং। আপনি ধরেন যে ডিম পোচের ভিডিও দিচ্ছেন, কিন্তু সেখানে আপনি মাংস লাগিয়ে দিলেন, তারপরে ইয়ারফোন লাগিয়ে দিলেন, মানে যা যা চান সব কিওয়ার্ডই লাগিয়ে দিলেন, কিন্তু আপনার কিন্তু সেই কিওয়ার্ডটি আপনি যেটা কন্টেন্ট সেটার কিওয়ার্ড না দিয়ে যেগুলো কিওয়ার্ড দরকার নেই সেগুলো ব্যবহার করলেন। তাহলে কি হলো? আপনার কিন্তু কন্টেন্টটা উপরে ঠিকই আসলো, কিন্তু আপনার যেটার দরকার সেটা কিন্তু আসলে কন্টেন্টটা পেলো না, মানে যে ভিজিটর আসলো তারা কিন্তু সে কাজের জন্য এসেছে সেটা কিন্তু না। তার মানে কিন্তু কি? ফলাফল কিন্তু জিরো। অতিরিক্ত অপটিমাইজ ট্যাগস এবং হেডার্স, বিষয়টি একই রকম। তারপর অতিরিক্ত ছবি ব্যবহার করা, অতিরিক্ত বেশি ছবি ব্যবহার করাও কিন্তু আমাদের ব্ল্যাক হেড এসইও টেকনিকের মধ্যে পড়ে। হিডেন টেক্সট এবং লিঙ্ক। তো আপনি যদি অনেক সময় দেখবেন যে আপনি একটা ওয়েবসাইটে গিয়েছেন, অন্য একটি জায়গায় ক্লিক করেছেন, হঠাৎ করে আরেকটি ওয়েবসাইটে গিয়েছে, আমরা কি দেখেছি এরকম? হঠাৎ করে অন্য জায়গায় ওয়েবসাইটে চলে গেছে, আপনি কিন্তু ক্লিক করেছেন, ক্লিক করেননি কিন্তু অন্য ওয়েবসাইটে চলে গেছেন। আমরা কি গিয়েছি? আশা করি আমরা অনেক সময় এরকম হয়েছে। তো এটা কি? আমাদের হিডেন টেক্সট বা লিঙ্ক গুলো এখানে দেওয়া থাকে যে অটোমেটিক, যাতে রিডাইরেক্ট করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আমাদের হয়েছে না? অবশ্যই আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে এরকম হয়ে গেছে, আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। তো এগুলো হিডেন টেক্সট বা লিঙ্ক আকারে আর কি করা যায়, এটা আমরাও করতে পারবো। তো এগুলো আমরা করব না। তারপর ব্যাকলিঙ্ক কেনা। আপনি একজনের কাছ থেকে ব্যাকলিঙ্ক কিনলেন যে আপনি আমার 100টা বা 150টা ব্যাকলিঙ্ক করে দিবেন, তাহলে আপনাকে আমি টাকা দিব। তো এগুলা আমরা কাজ করব না। তারপর কপি করা টেক্সট করা, আমি যেমন বলেছিলাম যে আমরা রেফারেন্স দিব। যদি আপনি আরেকজনের টেক্সট রেফারেন্স ছাড়া ইউজ করেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই ভালো না। তো এগুলো কাজ কিন্তু আমাদের ব্ল্যাক হেড টেকনিক্স এর মধ্যেই পড়ে। তো এই সমস্ত কার্যকলাপ নিম্নমানের কন্টেন্টে পরিণত হবে, এবং বিজনেস ওনাররা কিন্তু সবসময় এটা চায় যে তাদের কন্টেন্টটি উপরের দিকে যায়, কিন্তু তারা এটা জানে না যে কয়েকদিন পরে তাদের কন্টেন্টটি থাকবে না, কিন্তু তারা শুধু র্যাঙ্কিংই চায়। তো ব্ল্যাক হেড এসিও বড় সুবিধা হলো ইউজাররা ওয়েবসাইট ছেড়ে চলে যায়, কিন্তু তারা যখন বুঝতে পারবে যে ইনফরমেশন গুলো সঠিক না, তখন তারা আপনার কাছে আর থাকবে না। এই টেকনিক্স গুলো হোয়াইট হেডের থেকে টাকা আর কি বেশি খরচ করবে, কিন্তু সে পরিমাণ ফলাফল আপনাকে দিবে না। তো আমরা ব্ল্যাক হেড টেকনিক গুলো বুঝতে পেরেছি। ওকে। তো নেক্সট হলো আমাদের গ্রে হেড এসিও। তো গ্রে হেড এসিও মানে কি? ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের মধ্যে মিক্স আপ। তো গ্রে হেড এসিও হলো ইতিমধ্যে এসিওর মধ্যে যে কয়টি বললাম এই দুটো মিক্স আপ। তো নাম থেকেই বোঝা যায় এটি গ্রে হেড এরিয়ার মধ্যে পড়ছে। মনে হচ্ছে তারা সঠিক মতো কাজ করছে নাকি, মনে হচ্ছে একরকম মানে ভালো কাজ করছে, আবার গুগলের নীতিমালাও সে করছে না। ঠিক আছে, গুগল কখনো এই টেকনিক্স গুলো ফলো করতে বলে না। এগুলো পেজটি নিশ্চিত করতে পারে না, কিন্তু তারা বিজনেসের ভাবমূর্তি খারাপ করতে পারে। কিছু কিছু গ্রে হেড টেকনিক্স গুলোর মধ্যে হচ্ছে অদক্ষ বট দ্বারা কন্টেন্ট প্রকাশ করা। মনে করেন আপনি চ্যাট জিপিটির কাছেই একটা টাইপের একটা কথা বললেন, ওকে কিছু একটা বললেই ও কিন্তু লিখে দিবে, ঠিক আছে, আর আপনি কিছু না বুঝে এটা কপি করে লিখে দিলেন। আমরা যদি কিছু না বুঝে, মনে করেন আমি একটা প্রশ্ন দিলাম যে এসিও কাকে বলে, ঠিক আছে, তো ওকে আপনি জিজ্ঞেস করলেন, ও কিন্তু মাঝে মাঝে হযবরল লিখে দেয়।
ঠিক আছে, আমরা কি মনে করব? এআই হলো বোকা। কি বলেছি? এআই হলো বোকা। তো যেহেতু এআই বোকা, তো এআই এর কথা আমরা কখনো বিশ্বাস করব না, ঠিক আছে? তো আপনি যদি এআই এর কথায় বিশ্বাস করেন তাহলে কিন্তু কখনো ভালো কিছু করতে পারবেন না। ওকে? তো এআই এর কথা কোনো বিশ্বাস করা যাবে না। তো ও যা বলবে সে অনুযায়ী হুবহু কপি করে বিষয়টি দেওয়া যাবে না। তো মিথ্যা রিভিউ এর জন্য অর্থ প্রদান। ধরেন, ঠিক আছে, তো আপনি মনে করেন একটা খাবারের পেজ করেছেন, বা খাবারের পেজ করে আপনার ফ্রেন্ডদের বলে দিয়েছেন যে তুই আমার এখানে কিছু রিভিউ দিয়ে দে। ঠিক আছে? তো এভাবে করে রিভিউ দিয়ে দিয়ে উপরে উঠে গেলেন, কিন্তু এটা করে কিন্তু কখনো বেটার ফলাফল পাওয়া যাবে না। কিন্তু আপনাকে কিন্তু গুগল কখনো খারাপ কিছু বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ এটা কিন্তু আপনার কিছু করতে পারবে না। ঠিক আছে, মনে করো আপনি কিছু ফেক রিভিউ রেডি করে দিলেন। ফেক রিভিউ রেডি করলে গুগল আপনাকে কি বলবে? কিছু তো বলতে পারবে না, কারণ এটার উপরে কিন্তু সে কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু আপনাকে মিথ্যা রিভিউ যদি আপনি বানিয়েও দেন তাও কিন্তু কিছু বলতে পারবে না, কারণ এটা কিন্তু গুগলের জানা নেই আসলে কে কি বলছে। কে? কিন্তু এটা কি এর মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে? এটা ফেক রিভিউর মধ্যে পড়ে। পরে পরে হলো ক্লিক বেট শিরোনাম সহ আর্টিকেল প্রকাশ করা। ওকে? তো আপনি মনে করেন একটা আর্টিকেল দিলেন যে দিস টেকনিক উইল চেঞ্জ ইওর লাইফ। ঠিক আছে? তারপরে আপনি কিছু টিপস দিয়ে দিলেন যে কিভাবে চেঞ্জ লাইফ করা যায়। ঠিক আছে? আসলে তো চেঞ্জ লাইফ হবে না। ওকে? নেট থেকে একটা ডাউনলোড করে ওইখানে লিখে দিলেন কিভাবে চেঞ্জ করা যায়। তো এটা তো সবাই পড়তে পারে। তো এরকম আর্টিকেল দিয়ে বা এরকম ক্লিকবেট টাইপের কথা দিয়ে যদি লেখেন, কেউ কিছু বলতে পারবে না, আসলেও লাইফ চেঞ্জ হবে না। কিন্তু বিষয়টি এরকম না দিলে, ক্লিকবেট টাইপের বিষয়গুলো আমরা চেষ্টা না করলে বেটার। ঠিক আছে? বোঝাতে পেরেছি? অনেকেই কিন্তু ক্লিকবেট টাইপের থাম্বনেল দিয়ে অনেক কিছুই ভিডিও টিডিও দেয়। ভিডিওর মধ্যে সব সময় কিন্তু রিলেভেন্ট থাকে না। দেখা যায় এক টাইপের ভিডিও থাকে কিন্তু বাকিগুলো থাকে না। ঠিক আছে? তো আমরা এরকম যদি করি, গুগল আমায় কিছু বলবে না, কিন্তু দেখা যাবে এটা এসিও সব, মানে গুগলের নীতিগুলো মানে না। ঠিক আছে? কিছু বিজনেস এই টেকনিকগুলো হোয়াইট হ্যাটের সাথে, প্রচেষ্টার সাথে মিলে এবং মনোযোগ দিয়ে ব্যবহার করে, কিন্তু ওয়েবসাইটগুলো মাঝে মাঝে ভালো কাজ করে, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় ভালো কাজ করে না। তাই আমরা চেষ্টা করব গ্রে হেড সম্পূর্ণভাবে ব্যবহার না করা। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি। ওকে? তো এই যে আভিব বাবু বলছেন যে পুরোপুরি কপি করার পরে তার প্রিন্টার ইমপ্রেশন চলে গেছে, তো তাই বললাম একবারে সম্পূর্ণ তাই আমরা কপি না করার চেষ্টা করব। ঠিক আছে আপু, আফিফা আপু? একবারে সম্পূর্ণ কপি না করে আস্তে আস্তে, আমি যখন প্রথমে বলেছিলাম, তো এটা তো জাস্ট আমরা প্রথমে শুরু করছি, তাই তাই না আপু? যখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব তখন আমরা আরো বুদ্ধিমান করে বিষয়গুলি ব্যবহার করব। ঠিক আছে আপু? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন হলো হোয়াইট হেড আর ব্ল্যাক হেডের মধ্যে যদি আমি পার্থক্য দেখতে চাই, দেখতে পাচ্ছি এখানে পার্থক্যগুলো আমি লিখেছি। একটা হলো ডোরওয়ে পেজেস। ডোরওয়ে পেজেস মানে একটা পেজ যেটা আপনাকে বারবার নিয়ে আসবে। ঠিক আছে? এটা হলো ডোরওয়ে পেজেস। ডোরওয়ে পেজ বলতে আপনার এমন একটি পেজ, ঠিক আছে, এমন একটি পেজ যেখানে অনেকগুলো কিওয়ার্ডস গুলো থাকে, যেরকম আমি বললাম কিওয়ার্ড দিয়ে ভরা থাকে, সেগুলো কি বলছি আমরা? ডোরওয়ে পেজ। ঠিক আছে? এগুলো আপনাকে সার্চ ইঞ্জিন যে আছে সার্চ ইঞ্জিনকে বোঝানোর চেষ্টা করে আমার এই পেজের মধ্যে পৃথিবীর সব সলিউশন আছে। তো যেহেতু পৃথিবীর সব সলিউশন এর মধ্যে আছে, তাহলে সার্চ ইঞ্জিন কি করবে? এই ডোরওয়ে পেজের মধ্যে আপনাকে কিন্তু রিডাইরেক্ট করবে। তো আমরা বুঝতে পেরেছি ডোরওয়ে পেজ কাকে বলে। এগুলো হলো হোয়াইট হেডের টেকনিক। আর ব্ল্যাক হেডের টেকনিক কি? কোয়ালিটি কন্টেন্ট। তারপর হলো এখানে ব্ল্যাক হেডের টেকনিক দেখছি হিডেন টেক্সট। ঠিক আছে? আর এর মধ্যে দেখছি টাইটেলস, মেটা ডাটা, এগুলো আমরা দেখছি। ঠিক আছে? আর এখানে দেখছি কিওয়ার্ড স্টাফিং। আর এখানে দেখছি হলো কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস। ঠিক আছে? কিওয়ার্ড স্টাফিং মানে বুঝছি যত বেশি কিওয়ার্ড লিখতে পারি, আর এখানে দেখছি কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস মানে সুন্দর সুন্দর লিঙ্ক যেগুলো আমরা ব্যাক লিঙ্ক করছি, সেগুলো হলো ভিতরের লিঙ্ক এবং বাইরের লিঙ্ক সবগুলো কি আমাদের কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্ক। আর স্নিকি রিডাইরেক্টস। ঠিক আছে? স্নিকি রিডাইরেক্টস বলতে
আমরা বুঝি যেগুলো অন্য দেশে অন্য জায়গায় চলে যাবে সেগুলো হলো স্নিকি রিডাইরেক্টস। ঠিক আছে? তো স্নিকি রিডাইরেক্টস বলতে আপনি অন্য জায়গায় আর কি চলে যাবে, মনে করেন এদিকে চলে গেছে, তো সেগুলো আমরা স্নিকি রিডাইরেক্টস বলছি। তো আপনি এখানে বুঝতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আর লিঙ্ক বেটিং, যে আপনাকে বলছে যে আপনি এখানে ক্লিক করলে অনেক অনেক ভালো জিনিস পাবেন। তো মনে করেন যে এখানে আপনার অনেক ভালো কথা লিখছে, তো এটা একবারে হোয়াইট ব্ল্যাকেটের মধ্যে হোয়াইট ব্ল্যাকের মধ্যে পড়বে না। লিঙ্ক বেটিং করা, ক্লিক করে আপনাকে মনে করেন এই যে ভালো ভালো কোর্সের জায়গা আছে, তো এটা আপনাকে লিঙ্ক বেটিং করা, এটা একবারে খারাপ কিছু না। তারপর হলো ক্লোকিং। ক্লোকিং মানে কি আমরা বুঝি, ক্লোকিং মানে কি? ক্লোকিং মানে হলো হাইড করা, নিজেকে হাইড করাকে ক্লোকিং বলে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কি বললাম কি, ক্লোকিং মানে হলো নিজেকে হাইড করা বা নিজের যে অস্তিত্ব আছে সেটাকে হাইড করাকে বলা হচ্ছে ক্লোকিং। তো ক্লোকিং চার টাইপের হয়। কয় টাইপের হয় যদি আপনারা এগুলো নিয়ে রিসার্চ করতে চান রিসার্চ করতে পারেন, সরি, তিন টাইপের হয়। ক্লোকিং কি টাইপের হয়? তিন টাইপের হয়। যারা রিসার্চ করতে চান রিসার্চ করতে পারেন, তিন টাইপের হয়। একটা হলো আইপি বেসড ক্লোকিং ক্লোকিং, ঠিক আছে? তারপর একটা হয় ইউজার এজেন্ট ক্লোকিং, যারা রিসার্চ করতে চাই করবেন। আরেকটা হলো জাভা স্ক্রিপ্ট ক্লোকিং, ঠিক আছে? যারা আর কি করতে চান নিজেকে হাইড করা আর কি, ক্লোকিং জাভা স্ক্রিপ্ট ক্লোকিং। তো এইগুলো টাইপের ক্লোকিং করা যায়, যারা করতে চান করতে পারেন। ঠিক আছে? তো এটা হলো ব্ল্যাক হেড টেকনিক। আর যারা আর এখানে আমরা এখানে কি দেখতেছি, দেখছি এখানে হলো ইউজ মকআপ। ঠিক আছে? স্ট্রাকচারাল মকআপ মানে সুন্দর মতো একটা স্ট্রাকচার করে রাখা হলো আপনার হোয়াইট হেডের কাজ। তারপর এখানে দেখছি লিঙ্ক ম্যানিপুলেশন এবং বাইক লিঙ্কস মানে লিঙ্ক গুলো কেনা। আর এখানে হলো সাইট অপটিমাইজেশন মানে সাইটটাকে সুন্দর মতো করা। আর একটি হলো লিঙ্ক স্প্যাম স্পিনিং স্পিনিং মানে লিঙ্কটাকে বারবার কপি করা হলো আমাদের হোয়াইট হেডের কাজ। তারপরে হলো লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইল এবং লিঙ্ক নেটওয়ার্কস মানে লিঙ্ক নিয়ে সবকিছু করা। এটা হলো আমাদের এই ব্ল্যাক হেটে। আর এখানে দেখছি কিওয়ার্ড রিসার্চ যেগুলো আমরা করি, ইফেক্টিভ কিওয়ার্ডস ইউজ যেটা আমরা করছি, এগুলো সবই কি আমাদের হোয়াইট হেট এসইওর কাজ। তো আমরা কিন্তু বিষয়টি মোটামুটি এখন ক্লিয়ার। হোয়াইট হেট ব্ল্যাক হেট নিয়ে আমাদের তাহলে কোনো রকম কোনো কোশ্চেন আশা করি নেই। তারপরে নেগেটিভ হ্যাট কিওয়ার্ডটা কি? তো নেগেটিভ হ্যাট কিওয়ার্ডের একটা উদাহরণ কি আমি দিয়েছিলাম মনে আছে, যে আমার কম্পিটিটরকে, ঠিক আছে, আমার কম্পিটিটরকে আমি যদি, ঠিক আছে, আমার কম্পিটিটরকে আমি যদি ব্ল্যাক হেড পরিয়ে দিই তাহলে আমার নেগেটিভ হ্যাট হয়ে যায়। আমি তো আগে বলেছিলাম না? আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমি বলেছিলাম একটু আগে আমার কম্পিটিটরকে যদি আমি ব্ল্যাক হেড পরিয়ে দিই সেটা হয়ে যায় আমাদের নেগেটিভ হ্যাট। আমরা কি ক্লিয়ার কথাটা? এক কথাই কিন্তু আমার শেষ। ওকে? তো বিষয়টি কি আমি আবারও ডিটেলস বলে দিই। নেগেটিভ অ্যাড এসিওর ক্ষতিকর প্রক্রিয়া যেখানে কম্পিটিটরসরা তাদের অন্যান্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইনলিগাল বা আনইথিক্যাল টেকনিক্স গুলো ব্যবহার করে। এগুলো মূলত সাইটের উপর ডাইরেক্টলি অ্যাটাক করে, যার ফলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের চোখে পড়ে এবং ওয়েবসাইটের ক্রেডিবিলিটি কমে যায় এবং র্যাঙ্কিংও আস্তে আস্তে নিচে নেমে যায়। তো আমরা কি বুঝতে পেরেছি এখন? আশা করি আমাদের জন্য ক্লিয়ার। তো এগুলোর মধ্যে কি কি আছে? নেগেটিভ হ্যাটসের কিছু কিছু প্র্যাকটিস হলো স্প্যামিং ব্যাকলিঙ্ক তৈরি করা, যে আমরা যে টার্গেট যে লোক আছে, মনে করেন একটা কম্পিউটার আমরা ধরেছি, মনে করি বাটা এবং দারাজের মধ্যে ঝগড়া হয়েছে। দারাজ আপনাকে হায়ার করেছে বাটাকে নামিয়ে দেওয়ার জন্য। তো আপনি কি করলেন, বাটার যে ওয়েবসাইট আছে বাটার ওয়েবসাইট নিয়ে ওর মধ্যে ব্যাকলিঙ্ক, ওটার লিংক নিয়ে আপনি সারা ফেসবুকে ওয়েব অন্যান্য ওয়েবসাইটে কপি করে সব জায়গায় দেওয়ার শুরু করলেন। ঠিক আছে? তাহলে কি করলেন, কি হলো, সবাই বোঝা শুরু মনে করলো যে ওই যে বাটা একজনকে হায়ার করেছে যাতে তার ওয়েবসাইটটি কি র্যাঙ্কিং করা যায়। আমি বুঝতে পেরেছি। তো কম্পিটিটরস আপনার ওয়েবসাইটের জন্য নিম্নমানের এবং অবাঞ্ছিত ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক তৈরি করবে
এতে গুগলকে বুঝায় দেওয়ার চেষ্টা করা হবে যাতে আপনার ওয়েবসাইটটি স্প্যামি এবং লো কোয়ালিটি। তারপর হলো কন্টেন্ট স্ক্রিপ্টিং, ঠিক আছে, কন্টেন্ট স্ক্র্যাপিং। তো কন্টেন্ট স্ক্র্যাপিং মানে কি, যে আপনার যে মনে করেন আপনাকে বলেছে যে আপনি এখন বাটার ওয়েবসাইটটিকে আর একটু ক্ষতি করেন, তাহলে কি করবেন আপনি? বাটার যে কন্টেন্টটি আছে এগুলো সব কপি করে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে কি মনে হবে, এমন ভাবে পোস্ট করবেন যেন মনে করে গুগল যে বাটা অন্য জায়গার অন্যজনের কাছ থেকে কপি করে নিয়েছে, ঠিক আছে? তো কম্পিটিটরস আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে সাইটে পোস্ট করবে, যা আপনার মূল কন্টেন্টের লেগিমেটেসিকে প্রশ্নবিদ্ধ করে এবং আপনার ওয়েবসাইটকে প্যারালাইজ করতে পারে, ঠিক আছে? তারপর হলো হ্যাকিং অ্যাটাক। কিছু কিছু হ্যাকার্স আপনার সাইটে প্রবেশ করে আপনার সাইটে ক্ষতিকর কোড ইনজেক্ট করতে পারে, যা গুগলের আপনার সাইটকে আনট্রাস্টওয়ার্দি হিসাবে প্রদান করতে পারে, ঠিক আছে? এটা আগে বেশিরভাগ ব্যবহার হতো, যেমন আমাদের এক্সেস অ্যাটাক সম্পর্কে আমরা সবাই জানি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এক্সেস অ্যাটাক সম্পর্কে আমরা জানি যে যেসব ওয়েবসাইটে কমেন্ট করা যেত সেখানে আমরা কোড ব্যবহার করে সেসব ওয়েবসাইটকে কিছুক্ষণের জন্য আমরা নষ্ট করে দিতে পারতাম, ঠিক আছে? তারপরে মিন্তা রিভিউ প্রদান করে কম্পিটিটরস ওয়েবসাইটের বিরুদ্ধে নেতিবাচক রিভিউ বা রেটিং প্রদান করে আমরা করতে পারতাম অনলাইন ক্রেডিবিলিটি বা র্যাঙ্কিং নষ্ট করতে পারতাম। আর নেগেটিভ এসইও, তো আমরা বুঝতে পারলাম কি নেগেটিভ এসইও বিপজ্জনক এবং অশুভ প্রক্রিয়া যা বিজনেস এবং সুনাম নষ্ট করতে পারে, এবং এর বিরুদ্ধে সুরক্ষা হিসাবে আপনার সাইটে ব্যাকলিংক, কন্টেন্ট এবং সিকিউরিটি মনিটর করা খুবই দ্রুত। তো আমরা নেগেটিভ এসইও বুঝতে পারলাম। তো এখন আমরা আসল জায়গাগুলো যাই, সেটা হলো একটা হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইও কি? যেটা আপনার পেজের মধ্যে থেকে যে এসইও গুলো করবেন, ঠিক আছে, কিওয়ার্ড ধরে ধরে সেগুলো কি বলছি, সেগুলো হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ বা কাজ যেটা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার গুলো নিয়ে সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়েবসাইটটিকে আরো সহজে বোঝার জন্য র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে? তাহলে এর মধ্যে আপনার কি কি আছে, সেটা হলো একটা হলো কিওয়ার্ড অপটিমাইজেশন। তো আপনার ওয়েবসাইটে বা কন্টেন্টের মধ্যে ভালো মতো যদি কিওয়ার্ড গুলো অপটিমাইজেশন করতে পারেন, তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড গুলোতে সার্চ দেয় তাহলে কিন্তু গুগলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? সঠিক কিওয়ার্ড নির্বাচন এবং সেগুলোকে প্রাসঙ্গিক পৃষ্ঠায় ব্যবহার করা, যেমন শিরোনাম, মেটা ডিসক্রিপশন এবং কন্টেন্টে যদি দেন তাহলে কিন্তু আসবে। উচ্চমানের কন্টেন্ট তৈরি, যেমন কন্টেন্ট ব্যবহার করে ইউজার এর সমস্যার সমাধান করে এবং তাদের সাথে সম্পর্কিত ভাবে ব্যবহার করে, ঠিক আছে? পরে হলো ইমেজ অপটিমাইজেশন। আমরা যে ইমেজ করেছিলাম ইমেজে কিন্তু একটি ট্যাগ আছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ আছে অল্টার ট্যাগ। তো অল্টার ট্যাগটা কি? যদি কোনো কারণে আপনার ইমেজটা ভেঙে যায়, ঠিক আছে, দেখছে কোনো কারণে ইমেজ দেখা যাচ্ছে না, তাহলে যে অল্টার ট্যাগ আছে, অল্টার ট্যাগের মধ্যে আপনি যদি যা লিখবেন, মনে করেন আমি লিখেছি সুদীপ, তাহলে সেই সুদীপটা প্রকাশ পাবে, ঠিক আছে? তো আপনি যদি এখানে কি লিখবেন, এখানে মনে করেন আমি একটি আম, কি বলা যায়, ধরেন কিচেন, ঠিক আছে, কিচেনের একটা ছবি দিলাম, তাহলে আমি এখানে অল্টারটাকে কি লিখবো বলেন? সবার মনোযোগ হারিয়ে গেছে। তো আমরা অল্টারটাকে কি দিব? একটা কিচেন লিখবো। তো আমি যদি অল্টার ট্যাগের মধ্যে কিচেন লিখি, গুগল যদি কোনোদিন সার্চ দেয় তাহলে এই কিচেনটা কি পাবে না আগে? যেহেতু আমি এখানে অল্টার ট্যাগে কিচেন দিয়েছি, ছবির মধ্যেও কিচেন দিয়েছি, তাহলে আমার ছবিটা কিন্তু বুঝতে তার ইজি হবে। আমি কি বুঝাতে পেরেছি আশা করি? একইভাবে ক্যাপশনের মধ্যে যদি আমরা লিখি সেটাও কিন্তু আমার গুগলের জন্য ইজি হবে, ঠিক আছে, যাতে সার্চ ইঞ্জিন ইমেজগুলো সঠিকভাবে পড়তে পারে। তো আমরা যত ইজি ভাবে বুঝতে পারবো তত ইজি ভাবে কিন্তু আমাদের এসইওটা কমপ্লিট হবে, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্কিং, আপনার ওয়েবসাইটের মধ্যে সবগুলো বিষয়গুলো যদি লিঙ্কগুলো স্থাপন করা হয়, ঠিক আছে, যে এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব, কিছু কিছু প্র্যাকটিক্যাল ক্লাস করব, কিছু কিছু করব না। আমরা শুধুমাত্র কিওয়ার্ড নিয়ে ক্লাস করব বেশি, ঠিক আছে? ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক স্থাপন করা হয়, ঠিক আছে?
প্রিন্ট আউট করা মেইন কিওয়ার্ডস, জি, একরকম। তো আমরা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক স্থাপন করা, যা আমাদের সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো বুঝতে সাহায্য করে। ঠিক আছে। তো আমাদের আর তিনটা ক্লাস আছে, ঠিক আছে? তিনটা ক্লাসে যতটুকু এসিও করা যায় এটুকুই করবো, ঠিক আছে ববিতা আপু? আশা করি বুঝতে পেরেছি। টেকনিক্যাল এসিও নিয়ে কিন্তু কোনো ক্লাস হবে না, ওকে? অন পেজ এসিও নিয়ে যতটুকু ক্লাস হয় ততটুকু আমি বুঝাবো। টেকনিক্যাল এসিও নিয়ে আগে থেকে বলে রাখি, কোনো ক্লাস হবে না। টেকনিক্যাল এসিও হলো আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো দেখানো হয়, ঠিক আছে? যাতে আপনার সার্চ ইঞ্জিন সহজভাবে কার্যকরভাবে সাইট ক্রল করতে পারেন এবং ইন্ডেক্স করতে পারেন। ওকে। তো এখানে আমরা কি কি পাচ্ছি? একটা হলো সাইট স্পিড অপটিমাইজেশন, আপনার একটি ওয়েবসাইট কত দ্রুতভাবে লোড আসবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার ইউজার যদি ভালো মতো স্পিডই না আসে তাহলে কিন্তু আপনার আসবে না, ঠিক আছে? আর এটা হলো মোবাইল ফ্রেন্ডলিনেস, আপনার একটি ওয়েবসাইট মোবাইলে ভালো মতো আসছে নাকি সেটা কি জন্য দেখবে? আপনার মোবাইল সাইটের মধ্যে, ঠিক আছে? ওকে। তো আমরা বুঝতে পেরেছি এটা হলো মোবাইল ফ্রেন্ডলিনেস। তারপর হলো এসএসএল এর ব্যবহার। তো এসএসএল সার্টিফিকেটের ব্যবহার। তো আপনার সাইটকে এইচটিটিপিএস ভাবে আপনি যদি সংরক্ষণ করতে চান, মানে এইচটিটিপি কে এইচটিটিপিএস এ যদি করতে চান, মানে এটাকে যদি সিকিউরিটি হিসেবে করতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার এসএসএল সার্টিফিকেটে ব্যবহার করতে হবে। তো এটাকে সিকিউরিটি করে নিতে পারেন। তারপর হলো সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। তো এটা আমি একটু আপনাদের একটু বুঝাই, যদিও আমি আপনাদের ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত নেই, তারপরও একবার লাস্ট ক্লাসে আমি কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল বিষয়টি কি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা কি কখনো আমাদের বইয়ের সূচিপত্র দেখেছি? যতটুকু পারি আমি একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? যদি না বুঝতে চান এটাও সমস্যা নেই, আমি স্কিপ করে যাব। সূচিপত্র কি আমরা দেখেছি সবাই? তো আমরা সূচিপত্রের মধ্যে কি কি জিনিস ইনক্লুড করতে পারি, ঠিক আছে? সেটা যদি আমি লিখে দিই, আমার কি পড়তে ইজি হয় না? সবার কি মনে হয়? তো গুগল যখন আসবে, যদি সে দেখে যে এখানে সূচিপত্র আছে, তাহলে তার জন্য তার পেজের মধ্যে র্যাঙ্ক করা কি ইজি হবে না? সবার কি মনে হয়? ঠিক আছে, ইজি হবে না। তো এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় সাইট ম্যাপ, ঠিক আছে? এটাকে কি বলছি আমরা? সাইট ম্যাপ। আর ধরেন যে আপনি যদি আরেকটা সূচিপত্র করেন, যে সূচিপত্রে আপনি গুগলে বলবেন যে তুমি এই সাইটে ঢুকবা না, ঠিক আছে? কি কি সূচিপত্র করলেন? যে আপনি গুগল তুমি এখানে ঢুকবা না, তুমি এইসব সাইটে ঢুকবা না, তাহলে আরো ভালো হতো না? এখন আপনার যদি মনে হয় যে কোন কোন সাইটে ঢুকবে না, মনে করেন আপনি একটা সাইট নিয়ে ডেভেলপ করছেন, তাই না? একটা সাইট অন ডেভেলপ চলছে, এই সাইট আপনার যদি গুগল ঢুকে তাহলে আপনার জন্য সমস্যা না? বারবার এই ক্যাশগুলো ডিলিট করা লাগবে, আবার একটু ঝামেলা করা লাগবে, এগুলো আপনার জন্য সমস্যা না? তো আপনি যদি এটাকে ইন্ডেক্স না করেন তাহলে আপনার জন্য বেটার না? সবার কি মনে হয়? তো এরকম যদি একটা উপায় হতো তাহলে বেটার হতো না? যে আমি এটা সূচিপত্র করে দিলাম, ও এইসব জায়গায় এখন করলো না, পরবর্তীতে আমি এটাকে সাইট ম্যাপে ইনক্লুড করলাম। বুঝতে পেরেছি? তো এটাকে বলা হচ্ছে রোবট টিএক্সটি ফাইল। তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? তো সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল আমরা বুঝতে পেরেছি, আশা করি ক্লিয়ার। তো সাইট ম্যাপ এবং সার্চ ইঞ্জিনকে নির্দেশনা দেওয়ার জন্য সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল ব্যবহার করা, যা আপনার সাইটকে ক্রল করতে পারে। আমরা ক্লিয়ার? দেখেন আমি এক লাইন, ক্রল মানে একটু আগে বুঝিয়েছি, ক্রল মানে একটি ওয়েবসাইটে আপনার হেঁটে যাবে, ঠিক আছে? আপনার কন্টেন্টকে বোঝার জন্য ক্রল করা হয়, এটা আমি প্রথম দিকেই বুঝিয়ে এসেছি ভাইয়া, ঠিক আছে? ক্রল মানে কি? হেঁটে যাওয়া। আমরা ক্লিয়ার ভাই মুরাদি ভাইয়া? ক্রল বুঝেছি আমি। ক্রল হলো একটি ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন যে হেঁটে যাবে, এটাকে আমরা ক্রল করা বলছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে। তো আমরা কি কি বুঝলাম? সাইট অপটিমাইজেশন, মোবাইল ফ্রেন্ডলিনেস, এসএসএল ব্যবহার এবং সাইট ম্যাপ ও রো টেস্টিং। তাহলে ক্লিয়ার? ওকে।
তারপরে হলো অফ পেজ এসিও। তো অফ পেজ এসিওটা কি? অফ পেজ এসিও হলো যে বাইরের জায়গায়, অফ পেজ এসিও হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটাকে উন্নত করতে হেল্প করে। ব্যাকলিংকের বিল্ডিং, ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? ব্যাকলিং বিল্ডিং, ব্যাকলিং সম্পর্কে আমরা জানি ওয়েবসাইটের মানসম্পন্ন ব্যাকলিং তৈরি করা যা আপনার গুগলের সাইটের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বাড়ায়। আপনার ওয়েবসাইটকে যদি সবাই চিনে তাহলে কিন্তু সেটা অনেক শক্তপোক্ত হবে, ঠিক আছে? তো একইভাবে ব্যাকলিং যেহেতু আপনি করতে পারছেন, আপনার ওয়েবসাইটকে সব জায়গায় বাইর করতে পারছেন, তো একইভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, তারপর অন্যান্য জায়গায় যখন আপনি এটাকে বাড়িয়ে দিচ্ছেন তাহলে সেটা কি হচ্ছে? আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ছে, ঠিক আছে, সবাইকে জানানো। তো একইভাবে গেস্ট ব্লগিং, আপনি আপনার ওয়েবসাইটটিকে যদি অন্য কোনো ওয়েবসাইটে, যেমন ধরেন বিবিসিতে, আপনি আপনার ওয়েবসাইট নিয়ে একটি সুন্দর একটি পোস্ট লিখবেন, ঠিক আছে, তো অন্য একটি ব্লগিং সাইটে যখন পোস্ট লিখবেন তাহলে আমরা সেটা কি বলছি? এটাকে গেস্ট ব্লগিং বলছি। আমি বুঝতে পেরেছি। তো অন্যান্য ওয়েবসাইটে গেস্ট পোস্ট লিখলে আমরা এবং আমাদের সাইটকে যদি এটি ব্যাকলিঙ্ক করতে পারি সেটাকে আমরা গেস্ট ব্লকিং বলছি। তো আমরা ক্লিয়ার? আসলে আমরা তাহলে ক্লিয়ার। এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তো ইনফ্লুয়েন্সার মাধ্যমে, ইনফ্লুয়েন্সার বলতে কাকে বোঝানো হচ্ছে? যেমন আমাদের বড় বড় যারা আহ, নায়ক নায়িকারা আছে, ঠিক আছে, তারা যদি আপনাকে নিয়ে একটি ভিডিও করে সেগুলোকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বুঝাই। যেমন ইন্ডিয়ান ক্রিকেটাররা যারা আছেন, উম, ধোনি করেন, তারপরে বাংলাদেশে সাকিব আল হাসান আছেন, তিনি অনেক ধরনের মার্কেটিং করেন, ঠিক আছে। ভিভো যে মোবাইল আছে সে দেখবেন যে অনেক ধরনের মার্কেটিং করা হয়, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক করে। তো ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি বা প্রোডাক্টটি যদি প্রচার করেন তাহলে কি হচ্ছে? এটা ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করা হচ্ছে। তো আমরা অফ পেজ টেকনিকগুলো সবাই ক্লিয়ার? একরকম হলো ব্যাকলিং করা। ব্যাকলিং কিন্তু আমরা বুঝি নাকি বুঝি না? আমরা কি ব্যাকলিং বুঝি না? ব্যাকলিং নিয়ে অন্য জায়গায় কাজ করে কিন্তু আমাদের অফ পেজ এসিও, এক কথায়, ঠিক আছে। আমরা ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন যে বুঝিনি। ক্লিয়ার তাহলে? আমরা তাহলে ক্লিয়ার। তারপর হলো লোকাল এসিও। লোকাল এসিও হলো এমন একটি প্রক্রিয়া যা আপনার বিজনেসকে স্থানীয় বা লোকাল সার্চ ইঞ্জিনের ফলাফলে উন্নত করতে হেল্প করে। যেমন ধরেন আপনার বাসার পাশে একটা দোকান আছে, তো আপনার বাসার পাশের দোকান, ধরেন আপনি মিরপুরে আছেন, ঠিক আছে, আপনি মিরপুরে আছেন, তো মিরপুরের পাশের যে দোকান আছে সেই দোকানটা মিরপুরে ভালো চলবে নাকি আপনার টাঙ্গাইলে ভালো চলবে? আপনার কি মনে হয়? টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইল থেকে মিরপুরে আসবে নাকি মিরপুরে মানুষ বেশি আসবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় মিরপুরের মানুষ বেশি আসবে, ঠিক আছে। তো এই যে মিরপুরের মানুষকে টার্গেট করে যখন আমি এটি এসিও রেডি করব তাহলে সেটা আমরা কি বলছি? লোকাল এসিও। ওকে। তো এইগুলো কিন্তু আমাদের কিওয়ার্ডের মধ্যে রেডি থাকা লাগবে, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ড কিন্তু আমাদের রেডি থাকা লাগবে। তো আমরা বুঝতে পারলাম বিজনেসকে লোকাল সার্চ হিসেবে, আর যদি আপনার বিজনেসকে নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমারদেরকে টার্গেট করে থাকে তবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে? যেমন গুগল বাই বিজনেস অপটিমাইজেশন, ঠিক আছে, আপনার গুগল মাই বিজনেসকে প্রোফাইলকে কমপ্লিট এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে পূরণ করা যাতে আপনার বিজনেসকে লোকাল সার্চ রেজাল্টে প্রদর্শিত করে। তারপরে আপনার লোকাল কিওয়ার্ডগুলো ব্যবহার করা, যেমন আমি বললাম মিরপুর, এরকম লোকাল কিওয়ার্ড ব্যবহার করা যাতে সাইটগুলো আপনার জায়গায় র্যাঙ্ক হয়। তারপর লোকাল ডাইরেক্টরি লিস্টিং, আপনার জায়গার যে লোকাল ডাইরেক্টরি লিস্টিং আছে সেখানে লিস্ট করা, এবং রেটিং এন্ড রিভিউ দেওয়া। আমরা গুগল মাই বিজনেস দেখেছি, মনে আছে? তো আপনি যখন গুগল মাই বিজনেস করবেন সেটা কিন্তু আপনার জায়গায় কিন্তু রেটিং হয়, তাই না? এক মিনিট।
তো যেটা বলছিলাম তো যেটা বলছিলাম আমি, যে গুগল মাই বিজনেসে আমরা পজিটিভ রিভিউ, নেগেটিভ চোখে আমরা গুগল মাই বিজনেসে দেখছি। এখানে যে আমাদের রেটিং গুলো দেখতে পাচ্ছি, রেটিং গুলো দেয়, এবং ম্যাপে যে আমরা দেখবো, ম্যাপেও কিন্তু আমাদের স্থানটি দেওয়া যায়। ঠিক আছে, ম্যাপে আমরা স্থানটি দিয়ে কিন্তু ইজিলি আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছি আশা করি। মানুষ যে রেটিং গুলো দেয়, এই রেটিং গুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি বিষয়টি বুঝতে পারি। ওকে, তো এটা হলো আমাদের এসিও। ওকে, তো আমাদের এসিও বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন যারা যারা বুঝেনি আমাকে একটু জিজ্ঞেস করেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখি এখন আপনারা কে কি কি বুঝেননি সেটা একটু জিজ্ঞেস করি। জি আপু, আপনার ফেসবুক স্ক্রিন শেয়ার করেন আপু। জি স্যার, একটু দেখা যাচ্ছে। জি আপু, দেখা যাচ্ছে। ফেসবুকে যান। হ্যাঁ, ব্যাক করেন। স্যার ব্যাগ। ব্যাক করেন আপু। উম, এখন কই যাবো স্যার? আপনি এই ব্রাউজারই তো ছিলেন, ব্রাউজারই যান। ব্রাউজার দিয়ে ইউজ করছিলেন যেহেতু, আমি বলেছেন ব্যাক করে আসেন। ব্যাকে ক্লিক করেন। ব্যাক, যে বেস ট্রান্সপেসের পাশে ব্যাক করেন। পুরো ব্যাক না, ব্যাক বাটনে ক্লিক করে সামনের দিকে আসেন। হ্যাঁ করতেছি তো, হইতেছে না তো। তাহলে ফেসবুকে, ফেসবুকে এদিকে ফেসবুক লেখেন, ফেসবুক লেখেন ইউআরএল এর মধ্যে। ইউআরএল এ ফেসবুক লেখেন। হ্যাঁ, এখন আবার পেজে যান। ওকে, এটা তো আপনার পেজ, ফেসবুকে না। ব্লক দিয়ে রাখেন। এখানে ট্রাই এগেইন। ওকে, ব্যাক দেন, ক্যান্সেল দেন। তো এখান থেকে আপনার পেজে জি। যান, পেজে যেতে হবে। এটা কি আপনার পেজ? জি, এটাই। তো আপনার ডেস্কটপ মোডটা অন করেন। থ্রি ডটস ক্লিক করে ডেস্কটপ মোড। আবার রিফ্রেশ করেন আপু। ফেসবুক পেজ না ফেসবুক প্রোফাইল? আপনি প্রোফাইলের নাম চেঞ্জ করবেন নাকি ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন? স্যার মানে এই যে
সুমাইয়ার রান্না বান্না এই এই নামটা ম্যানেজ করতে চেয়েছি, সামনে যে এই নামটা আসতেছে। তো আপনি যেটা করবেন আর কি আপু, এখানে পাশে যে একটা বাটন আছে না উপরে দেখেন ডান দিকে, উপরের দিকে, কোনটা স্যার? ওই যে উপরের দিকে মেসেজের পাশে দেখেন, একবারে বাম দিকে কোনায়, জি, ওখান থেকে থ্রি ক্লিক ডট। করে একবারে, হ্যাঁ উপরে একবারে, একবারে উপরে আপনার ছবি দেওয়া, ওখানে ক্লিক করেন। এটা ওখানে ক্লিক করে দেন, সেটিংস দেওয়া আছে, সেটিংস এন্ড সেটিংস এন্ড প্রাইভেসি। হ্যাঁ, এখান থেকে আপু দাঁড়ান আমি দেখি, সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আপনি ক্লিক করবেন সেটিংস, সেটিংস ক্লিক করেন। এখান থেকে আপনি যাবেন আপু, এখান থেকে আপনি যাবেন পেজ সেটআপে। দেখেন একটু বড় করে দেখেন, বাম দিকে পেজ সেটআপ একটা জায়গা আছে, ডান দিকে, আপনার তাহলে ডান দিকে নিচে আসেন, তাহলে বাম দিকে উল্টা পাশে যেখানে আছেন তার উল্টা পাশে দেখতে পাচ্ছেন না স্যার, এখানে তো দেখিনি। পোস্ট, স্টোরিজের নিচে, স্টোরিজের নিচে দেখেন, স্টোরিজের রিলস, পোস্ট, প্রোফাইল, পেস্ট, এখানে স্যার এই যে স্টোরিজ, রিলস, দাঁড়ান ফলো, দাঁড়ান পাবলিক। দাঁড়ান, এখানে পেজ সেটআপ আমি পাচ্ছি না, পোস্ট পাইছি, সিট বড় করেন তো আপু, বড় করেন, প্রোফাইল ডিটেলসে ক্লিক করেন। ওকে, এখানে নেই, ব্যাক করেন, পেজ সেটআপ নাই আপনার এখানে, ব্যাক করেন, মানে এখানে আবার সেটিংসে যান আর কি, পেজ সেটআপ অপশনটা নাই। খুশিদা আপু, আজকের ক্লাস, আগামীকালের ক্লাস, এই দুটো ক্লাস থেকে শুরু করে বাকি সবকিছু ঠিক আছে? ইয়ামিন আপু, খুশিদা আপু, কিন্তু বলেছি এই দুটো ক্লাস থেকে বেশি থাকবে, যেহেতু আজকের ক্লাস দুটো বেশি থিওরিটিক্যাল ক্লাস ছিল। এবং একটা ক্লাস আমি বলে রাখি, যারা আর কি ইংরেজি একটু কম বুঝেন তারা একটা কাজ করতে পারেন, ফেসবুকের যেগুলো ইয়ে থাকবে সেগুলো আর কি কপি করে বাংলা করে দেখতে পারেন, যদি আর কি খুবই পারে ইয়ে পারেন, দিয়ে করেন আপু। আপু হারিয়ে গেছেন, হারিয়ে গেছেন। আপুর দেখতে পারলাম যে আপু পেজ সেটআপ বিষয়টি নেই, আপুর যে পেজ সেটআপ যে অংশটি আছে এটা নেই। আপুর তো নেট চলে গেছে, তাহলে তো আর কি করার আছে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই থাকুক। আপু কি এসেছে? না, আপু তো আসছে না।
তো আমরা এইটুকুই রাখি। পরে নেক্সট ক্লাসে আপু আসলে আপুকে আবার দেখিয়ে দেওয়া হবে। তো আজকে এইটুকুই থাকলো। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট।